ওকে, তাহলে স্ক্রিনটা শেয়ার করি। গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি দেখব? আমাদের হয়তো একটা টপিক বাদ পড়ে গেছিল, সেটা হলো হাউ টু এনেবল ডেটা লেয়ার ইন এ কাস্টম মেড ওয়েবসাইট, তাই তো? ওই টপিকটা আজকে আমরা কভার করব। আমরা এতদিন যে ক্লাসগুলো করে এসেছি, সেই ক্লাসগুলোতে আমরা দেখেছি যে আমাদের কাছে যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েবসাইট থাকে, আমাদের কাছে যদি শপিফাই রিলেটেড ওয়েবসাইট থাকে, তাহলে সেই ধরনের ওয়েবসাইটগুলোতে আমরা কিভাবে ডেটা লেয়ার এনেবল করি। কিন্তু অনেক সময় কি হয় যে আমাদের কাস্টম মেড ওয়েবসাইট থাকে, যেটা কোনো সিএমএস ইউজ করে তৈরি করা হয়নি, যেটা কি করে ডেভেলপাররা একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করে, তাই না? তো এই ধরনের ওয়েবসাইটে আমরা কি রকম ভাবে ডেটা লেয়ার এনেবল করতে পারি? আচ্ছা, তো এই ধরনের ওয়েবসাইট গুলোতে ডেটা লেয়ার এনেবল করার দুটো ওয়ে আছে। প্রথম ওয়ে হলো যে আপনি যে ডেভেলপার ওই ওয়েবসাইটটা ডেভেলপ করেছে তার সঙ্গে কথা বলে তাকে বলতে পারেন যে ভাই আমি এই এই ইভেন্ট গুলো ট্র্যাক করব, এবং এই ইভেন্ট গুলো যখন আমাদের ওয়েবসাইটে হবে তখন যেন তুমি একটা ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে পুশ করো, ঠিক আছে? এবং ওই ইভেন্টের সঙ্গে এই এই প্যারামিটার গুলো যেন তুমি সেন্ড করো, এটা আপনি ডেভেলপারকে বলবেন। এবং ডেভেলপারকে গাইড করবেন যে এই রকম ভাবে তোমাকে ইভেন্ট গুলো সেন্ড করতে হবে, এবং এই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে এই প্যারামিটার গুলো সেন্ড করতে হবে, ঠিক আছে? এবং সেটা কিভাবে সেন্ড করতে হবে, কোডের স্ট্রাকচারটা কি হবে, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা অপশন, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট অপশন যদি আপনার কাছে ডেভেলপারের অ্যাক্সেস থাকে। আচ্ছা রাই ভাই, আমি আহ, যেই ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি তাকে আমি এই জিনিসটা বলেছি, সে বলেছে আমাদের এখন ডেভেলপার নেই, বা যে ডেভেলপার এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছিল তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নেই, এবং আমিও কোনো ডেভেলপার এখন হায়ার করতে পারবো না, তুমি যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? এরকম সিচুয়েশনে আপনি কি করতে পারেন, যে আপনি একটা ব্যাকআপ অপশন ইউজ করতে পারেন টু এনেবল ডেটা লেয়ার ইন এ কাস্টম মেড ওয়েবসাইট, ঠিক আছে? কেন কি আপনাকে তো ট্র্যাকিং সেট আপ করতেই হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? তাহলে আমাদের কাছে যদি ডেভেলপার অ্যাক্সেস না থাকে তখন আমরা কি প্রসেস ফলো করব, সেই প্রসেসটা আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে আমরা কি করতে পারি, কোনো কাস্টম মেড ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল করতে পারি, ঠিক আছে? কিভাবে করি সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আমার কাছে একটা ওয়েবসাইট আছে, তারপর ধরে নেন এইটাই আমার ওয়েবসাইট, ঠিক আছে? কোনটা আমার ওয়েবসাইট একটু ওপেন করি। এই যে এটা আমার ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু ধরে নেন যে এটাই আমার কাস্টমার ওয়েবসাইট, ঠিক আছে? যেই প্রসেসটা আমি দেখাবো সেটা অ্যাক্রস এনি কাইন্ড অফ ওয়েবসাইটের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সো আমার কাছে কাস্টমার ওয়েবসাইট নেই, তাই জন্য আমি এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মনে করেন এটা আমার কাস্টমার ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, এইবার মনে করেন আমি এই কাস্টমার ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল করব, সাপোজ ধরে নেন। আচ্ছা, ডেটা লেয়ার কোন ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি কাজে লাগে? যেমন আমাদের কাছে যদি ই কমার্স বেসড ওয়েবসাইট থাকে, কেন কি একটা লিড রিলেটেড বিজনেসে কিন্তু ডেটা লেয়ার অতটা ইম্পর্টেন্ট নয়, কেন কি সেখানে একটা বেসিক ফর্ম থাকে, লিড ফর্ম থাকে, তো ওই ফর্মটা আমরা ট্র্যাকিং করতে পারি খুব ইজিলি, তার জন্য আমাদের ডেটা লেয়ারের প্রয়োজন হয় না। কিন্তু কোন সময় আমাদের ডেটা লেয়ারটা খুব প্রয়োজনীয় হয়ে ওঠে, যখন আমাদের কাছে ই কমার্স বেসড ওয়েবসাইট থাকে, যেখানে আমাকে মাল্টিপল অফ ইভেন্টস ট্র্যাক করতে হবে,
ইউজার যখন কোনো একটা প্রোডাক্ট পেজ ভিজিট করবে, একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করবে, পারচেজ করবে, এই ধরনের ইভেন্টগুলো আমাকে ট্র্যাক করতে হয়, তাই না, ই কমার্স বেস ওয়েবসাইটে। তো সাপোজ এটা আমার একটা ই কমার্স বেস ওয়েবসাইট, এবার আমি মনে করেন একটা প্রোডাক্ট পেজে গেলাম। এখন এই প্রোডাক্ট পেজে যখনই আমরা আসি, তখন অ্যাজ পার দ্য জিএফওর স্কিমা আমাদের ডেটা লেয়ারে কি ইভেন্ট আসার কথা? আমাদের ডেটা লেয়ারে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসার কথা, তাই না? এবং তার উপর বেস করেই তো আমরা ভিউ আইটেম ইভেন্টটা জিএফওর এর কাছে পাঠাই, ফেসবুকের কাছে পাঠাই, তারপর আরো অন্যান্য প্ল্যাটফর্মের কাছে পাঠাই, তাই না? আচ্ছা, এখন এই ভিউ আইটেম ইভেন্টের সঙ্গেও আমাদেরকে কিছু প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন ডেটা লেয়ারে পাঠাতে হয় বা ডেটা লেয়ারে আসে। কি ধরনের ইনফরমেশন? যেমন রাহি ভাই, প্রোডাক্টের নাম, তারপর হতে পারে প্রোডাক্টের প্রাইস, তারপর হতে পারে প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর হতে পারে প্রোডাক্টের কারেন্সি। এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের ডেটা লেয়ারে আসে, এবং সেই ইনফরমেশন গুলো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করে থাকি। আচ্ছা, এইবার একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, যে ভাই আমি যখনই গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে কোনো কাস্টম মেড ওয়েবসাইটে ডেটা লেয়ার এনেবল করব, তখন আমার কিছু ইনফরমেশন বা যেই ইনফরমেশন গুলো আমার ওয়েবসাইটের মধ্যে প্রেজেন্ট থাকবে বা আমার পেজের মধ্যে প্রেজেন্ট থাকবে, সেই ইনফরমেশন গুলো বা সেই ডেটাগুলো আমি ক্যাপচার করতে পারবো। যদি এমন কোনো ইনফরমেশন বা ডেটা আমাকে ক্যাপচার করতে হয় যেটা আমার পেজে বা ওয়েবসাইটে নাই, ঠিক আছে, তাহলে সেই ইনফরমেশন আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, এটাই একমাত্র ক্যাভিয়াট, হ্যাঁ, বা ড্রব্যাক এই পার্টিকুলার প্রসেসের। কেন কি, এখানে তো আপনার ডাইরেক্ট আপনি ডেভেলপার যেমন কোডে গিয়ে কোড লিখে ডেটা এনেবল করে, সেরকম তো আপনি করছেন না। আপনি উইথ দ্য হেল্প অফ গুগল ট্যাগ ম্যানেজার একটা ব্যাকআপ অপশন ইউজ করছেন, তাই না? এখানে ওইটাই একটা লিমিটেশন, যে আপনার যেই ইনফরমেশন গুলো পেজে বা আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট আছে, শুধুমাত্র সেই ইনফরমেশন বা ডেটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন। আপনাকে যদি এক্সট্রা কোনো ডেটা কালেক্ট করতে হয় যেটা নেই আপনার পেজে বা ওয়েবসাইটে, সেটা আপনি কালেক্ট করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারে। তাহলে আপনাকে যেতে হবে ফার্স্ট অপশন, যেখানে ডেভেলপার আপনার কাছে আছে, এবং ওই ডেভেলপারের হেল্প নিয়ে আপনি কিন্তু ডেটা লেয়ারটা এনেবল করছেন। এবং কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। শুধু আপনাকে ডেভেলপারকে ওইভাবে গাইড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আমি এখন এই পার্টিকুলার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট পেজে এসেছি। এখন এই প্রোডাক্ট পেজে আসার পর আমাকে কি করতে হবে? এই প্রোডাক্টের ইনফরমেশন নিতে হবে, ভিউ আইটেম ইভেন্ট পাঠাতে হবে, তাই না? তো ভিউ আইটেম ইভেন্টের জন্য আমাদের কি কি প্যারামিটার ইম্পর্টেন্ট? যেমন প্রোডাক্টের নাম, আইটেম নেম, তাই না? তারপর আছে প্রাইস, তারপরে আইটেম ক্যাটাগরি, তাই না? তারপর আমার কারেন্সি দরকার। এই মোটামুটি ইনফরমেশন গুলো আমার, ভ্যালু প্যারামিটার দরকার, এই পার্টিকুলার জিওফোর স্কিমা অনুযায়ী এই প্যারামিটার গুলো দরকার আমার, তাই না? তাহলে আমি এগুলো কিভাবে কালেক্ট করবো রাইবে? খুব ইজি প্রসেস। আপনি যদি এই মানে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার কাছে খুব ইজি মনে হবে। যেমন আমি দেখাই, যে দেখেন, এই যে পার্টিকুলার পেজটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি, এই পার্টিকুলার ওয়েবসাইটটা দেখানোর জন্য ডেভেলপার কিছু কোড লিখেছেন। কি ধরনের কোড লিখেছে? তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সে কোড লিখেছে। একটাকে বলা হয় এইচটিএমএল, একটাকে বলা হয় সিএসএস, আর একটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমরা এই যে পার্টিকুলার এলিমেন্টটা এখানে দেখতে পাচ্ছি, প্রোডাক্টের নামটা দেখতে পাচ্ছি, সো এই পার্টিকুলার প্রোডাক্টের নামটা দেখানোর জন্য ডেভেলপার কিছু কোড লিখেছে, ঠিক আছে, কিছু এইচটিএমএল এলিমেন্ট তৈরি করেছে, ঠিক আছে? সেই এইচটিএমএল এলিমেন্টটা আমরা পাবো কিভাবে? কেন কি ওই এইচটিএমএল এলিমেন্টের মধ্যেই আমাদের কিন্তু এই ডেটাটা আছে, ঠিক আছে? তার জন্য খুব ইজি প্রসেস। আপনাকে কি করতে হবে? যেই ডেটাটা আপনি নিতে চাচ্ছেন তার উপরে মাউসটা রাখতে হবে, দেওয়ার পর রাইট ক্লিক করবেন, করার পর দেখেন ইন্সপেক্ট বলে একটা অপশন পাবেন। এই ইন্সপেক্টে ক্লিক করলে কি হবে? আপনার এরকম একটা ডেভেলপার টুল ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় ডেভেলপার টুলস, ঠিক আছে? তো এই ডেভেলপার টুলস যখন ওপেন হয়ে যাবে, তখন দেখবেন আপনাকে ব্রাউজার অটোমেটিক একটা এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট হাইলাইট করে দেবে। এগুলোকে সবগুলোকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, হ্যাঁ? তো এই এইচটিএমএল এই কোডগুলোই কিন্তু একজন ডেভেলপার লেখে, ঠিক আছে, একটা ওয়েবসাইট তৈরি করার সময়, ঠিক আছে? এবং এই যে ক্লাস, আইডি, এগুলো দেখছে, এগুলোকে বলা হয় সিএসএস। এই ডান দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সিএসএস।
আর তার সঙ্গে সঙ্গে এই যে আমি যখন এই যে বটনটাতে ক্লিক করে আমার প্রাইসটা ইনক্রিজ করে দিচ্ছি, মানে কোয়ান্টিটিটা ইনক্রিজ করছি ডিক্রিজ করছি, তো এই যে ফাংশনালিটিটা এখানে এনেবল হয়েছে, তো সেটা কিভাবে এনেবল হয়েছে? ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু পৃথিবীর যত ওয়েবসাইট আপনি দেখছেন, হ্যাঁ, সব ওয়েবসাইট তৈরি করতে এই পার্টিকুলার তিনটা ল্যাঙ্গুয়েজই ইউজ হয়। সেটা অ্যাপেলের যদি ওয়েবসাইটে যান, সেটাও এই তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করেই তৈরি করা হয়েছে। সেটা যদি আপনি চ্যাট জিপিটিতে যান, সেটাও আপনার এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তৈরি করা হয়েছে। আপনি বিশ্বের যে কোনো ওয়েবসাইট ওপেন করে নেবেন, এই পার্টিকুলার তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেই সেই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। একটা হলো এইচটিএমএল, একটা হলো সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট। এই তিনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া এর বাইরে কিন্তু আপনার আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে? কেন কি আমাদের ব্রাউজার এই তিনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। সে সে এইচটিএমএল কি জানে, সে সিএসএস কি জানে, সে জাভাস্ক্রিপ্ট কি সেটা জানে। এর বাইরে কিন্তু অন্য কিছু সে বোঝে না। তো দেখেন এখানে আমাকে কি করেছে ব্রাউজার, এই একটা পার্টিকুলার এইচটিএমএল এলিমেন্ট আমাকে হাইলাইট করে দিয়েছে। ঠিক আছে? তো এই পার্টিকুলার এলিমেন্টটা হাইলাইট করা মানে যে তুমি যেই পার্টিকুলার ডেটাটা নিতে যাচ্ছ, সেই পার্টিকুলার ডেটা এই এইচটিএমএল এলিমেন্টটার জন্য আমরা এই পেজে দেখতে পাচ্ছি। তার মানে এই পার্টিকুলার এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আমার কিন্তু ওই ডেটাটা আছে। দেখেন এই যে আমার প্রোডাক্টের নামটা কিন্তু এখানে আছে, ডেভেলপার এই প্রোডাক্টের নামটা লিখেছে, এটা হলো H1 এলিমেন্ট, বা H1 মানে হেডিং। ঠিক আছে? এগুলো এইচটিএমএল এর ভাষা। যখন আমরা এইচটিএমএল শিখবো, শিখবো মানে কি, আমাদের আপকামিং কোর্সে যদি এইচটিএমএল এর যখন বেসিক ডিসকাশন হবে তখন এগুলো আমরা বুঝবো। ঠিক আছে? তো এটা H1 মানে হলো হেডিং। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5 আছে। ঠিক আছে? তো এখানে ডেভেলপার একটা এইচটিএমএল এলিমেন্ট তৈরি করেছে এবং তার ভিতরে সে কি করেছে, ওই প্রোডাক্টের নামটা দিয়েছে। তাহলে রাইট ভাই, আমি এই প্রোডাক্টের নামটা এখান থেকে এক্সট্রাক্ট করব কিভাবে? এই প্রোডাক্টের নামটা এক্সট্রাক্ট করবো কিভাবে? তাহলে আমি কি করব, খুব সহজ ভাষায়, আপনাকে অন্য কিছু করতে হবে না। এই এলিমেন্টের উপরে যাবেন, রাইট ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে কপি বলে একটা অপশন আছে। এই কপিতে গিয়ে কপি জেএস পাথ, এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে? কপি জেএস পাথ সিলেক্ট করে নিলাম। করার পর আমি কোথায় যাব? আমি চলে যাব কনসোলে। যাওয়ার পর এখানে আমি কি করব, কোডটা পেস্ট করব। ঠিক আছে? পেস্ট করার পর এইবার আমাদের এখানে কি করব আমরা, দেখেন এখানে আমাকে কিছু কোড ও অটোমেটিক লিখে দিয়েছে। এটাকে বলা হয় কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর কি? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, মনে করেন আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এই কোডটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি আমি কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে ক্যাপচার করতে চাই, এই যে এইচটিএমএল এলিমেন্টকে ক্যাপচার করতে চাই, তাহলে আমাকে উই ইউজিং কোয়ারি সিলেক্টর আমি কিন্তু একটা পার্টিকুলার এলিমেন্টকে ক্যাপচার করতে পারি। ঠিক আছে? এবং তার ভেতরে যে জিনিসটা আছে সেটাকে আমরা আহ, এই এলিমেন্টটাকে গ্র্যাব করার জন্য আমরা ক্লাসও ইউজ করতে পারি, অনেক সময় আইডি ইউজ করতে পারি, বা ওইগুলোকে বলা হয় কোয়ারি সিলেক্টর। ঠিক আছে? সো এটা আমরা এখন, এটা আপনাদের বুঝে দরকার নেই। আহ, মনে করেন যখন আপনার ইন ডেপথে এগুলো শিখবেন তখন বুঝবেন এগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে কি করব, দেখেন আমাদের কোডটা কিন্তু রেডি করে দিয়েছে, মানে আমাকে ভাবতে হচ্ছে না এই জায়গায় যে কোন কোডটা লিখলে আমার এই পার্টিকুলার এলিমেন্ট আমি ক্যাপচার করতে পারবো। খুব ইজিলি করতে পারছি। কপি জেএস পাথে গেলেই আমাকে ওই কোডটা কিন্তু রেডি করে দিচ্ছে। ঠিক আছে? আমাকে জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করতে হবে। করার পর আমি এখন লাস্টে এই পার্টিকুলার যদি প্রোডাক্টের নামটা নিতে চাই, এই যে পার্টিকুলার প্রোডাক্টের নামটা, তাহলে এটাকে কি বলবো আমরা, এই এলিমেন্টটাকে নিতে গেলে, এই প্রোডাক্টের নামটাকে নিতে গেলে কি লিখতে হবে আমাকে, লাস্টে ডট ইনার টেক্সট। ঠিক আছে? তো এটা ইনার টেক্সট হলো একটা প্রপার্টি। হ্যাঁ। তো যখন আমরা একটা কোনো এলিমেন্টকে ক্যাপচার করি, এলিমেন্টের একটা প্রপার্টি হলো ইনার টেক্সট। হ্যাঁ। তো ইনার টেক্সট যদি আমি লিখে এন্টার প্রেস করি, দেখেন আমাকে ওই প্রোডাক্টের নামটা কিন্তু এখানে দিচ্ছে, ব্রিন্সে জাপানিজ, যেটা আমি আহ উম এই যে এই যে প্রোডাক্টের নামটা। ঠিক আছে? তো আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এই কোডের মাধ্যমে কি করতে পারি, ইজিলি আমার প্রোডাক্টের নামটা ক্যাপচার করতে পারি। কিন্তু এই যে আমরা সিএসএস সিলেক্টরটা ইউজ করেছি, এখানে একটু অসুবিধা আছে। কেমন কি অসুবিধা রাহি ভাই?
এই কোডটার মধ্যে দেখেন আমরা যখন আমরা কি রকম ভাবে এই পার্টিকুলার এলিমেন্টটাকে ক্যাপচার করেছি। এখানে আমরা দেখেন একটা প্রোডাক্ট 243 দিয়েছি, ঠিক আছে। প্রোডাক্ট 243 মানে হলো এই প্রোডাক্টের একটা দেখেন এই যে আইডি আছে, এই যে প্রোডাক্ট 243, ঠিক আছে। সো ওই পার্টিকুলার এলিমেন্টের একটা চাইল্ড এলিমেন্ট আছে যেটার নাম হলো একটা ডিভ এলিমেন্ট আছে। এই পার্টিকুলার এলিমেন্টের আন্ডারে একটা ডিভ এলিমেন্ট আছে যার ক্লাস হলো সামারি এবং এন্ট্রি সামারি। তার আন্ডারে একটা চাইল্ড এলিমেন্ট আছে সেটা হলো H1। এরকম ভাবে আমরা ক্যাপচার করেছি। যেমন এই দেখেন প্রথমে এই এলিমেন্টটাকে ক্যাপচার করেছি যার আইডি হলো প্রোডাক্ট 243। তার আন্ডারে আরেকটা এলিমেন্ট আছে ডিভ, তার ক্লাস হলো সামারি এবং এন্ট্রি সামারি। তার আন্ডারে আমাদের একটা এলিমেন্ট আছে সেটা হলো ওই যে H1। এই যে H1 যার যে এলিমেন্টটা থেকে আমরা নিতে যাচ্ছি প্রোডাক্টটা। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু ওই পার্টিকুলার এলিমেন্টটাকে ক্যাপচার করেছি। কিন্তু এখানে আমাকে প্রোডাক্ট 243 ইউজ করলে হবে না। কেন হবে না রাহি ভাই? কেন কি আমি এই কোডটা ডাইনামিক করতে যাচ্ছি, মানে আমার এই কোডটা যেন যে কোনো প্রোডাক্ট পেজে গেলেই সে যেন ডাইনামিক্যালি এই প্রোডাক্টের নামটা ক্যাপচার করে ফেলতে পারে। যদি আমি এখানে প্রোডাক্ট 243 দিতাম তাহলে এটা কি হতো, যে শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য সেটা কাজ করতো, কিন্তু অন্যান্য প্রোডাক্ট পেজে যদি আমি যেতাম তাহলে সেটা কাজ করতো না। তাই জন্য আমরা কিন্তু প্রোডাক্ট 243টা সরিয়ে দিলাম। তার মানে এটা এখন ডাইনামিক্যালি যে কোনো পেজে, যে কোনো প্রোডাক্ট পেজে কাজ করবে। এবার প্রেস করে যে মেনটা করি তাও দেখেন আমাকে সেম রেজাল্ট দিচ্ছে। তার মানে আমি এই কোডের মাধ্যমে কি করতে পারছি, একটা প্রোডাক্টের নাম ক্যাপচার করতে পারছি যখনই মানুষজন একটা প্রোডাক্ট পেজে ভিজিট করবে। তাহলে আমি এখন কি করব, এই কোডটাকে কপি করব, করে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পর আমি এখানে একটা নিউ ট্যাগ তৈরি করব। কি ধরনের ট্যাগ? কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব। এই যে কাস্টম এইচটিএমএল ট্যাগ। এবং এখানে আমি কি লিখবো, স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, স্ক্রিপ্ট। আমি কেন স্ক্রিপ্ট লিখতে যাচ্ছি, কেন কি আমি এখন যে কোডগুলো লিখবো সেটা হলো জাভা স্ক্রিপ্ট কোড। তাইলে আমাকে ব্রাউজারকে বোঝাতে হবে যে ভাই আমি যে কোডটা এখন লিখতে যাচ্ছি সেটা হলো জাভা স্ক্রিপ্ট কোড, তাহলে সেটাকে তুমি জাভা স্ক্রিপ্ট কোড হিসাবেই দেখো। না হলে ও কিন্তু এটাকে এইচটিএমএল কোড হিসাবে দেখবে। এই যে দেখেন আমরা এখানে এইচটিএমএল কোড হিসাবে দেখবে, মানে এখানে যে কোডটা আমরা লিখি সেটাকে বলা হয় এইচটিএমএল। এইচটিএমএল কোড লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমাকে ব্রাউজারকে বোঝাতে হবে না ভাই আমি এখন যে কোডটা লিখবো সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড, এইচটিএমএল নয়। তাই জন্য আমাকে এই স্ক্রিপ্ট কোডটা লিখতে হবে বা স্ক্রিপ্ট ট্যাগটা দিতে হবে, সো দ্যাট ব্রাউজার বোঝে যে এই দুটো বাউন্ডারির ভেতরে যে কোডগুলো লেখা আছে সেগুলো একটা জাভাস্ক্রিপ্ট কোড। তো সেটা আমাকে জাভাস্ক্রিপ্ট কোড হিসেবেই আহ দেখতে হবে বা রান করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি একটা কি করব, ভ্যারিয়েবল তৈরি করব। var প্রোডাক্ট নেম। var কেন লিখলাম রাহি ভাই? প্রোডাক্ট নেম, হ্যাঁ। তো var এই জন্য লিখলাম যে আমাদের জাভা স্ক্রিপ্টে যদি কোনো একটা ভ্যারিয়েবল আপনাকে তৈরি করতে হয় তখন আপনাকে var কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো তিন ধরনের ভ্যারিয়েবল তৈরি করা যায় জাভা স্ক্রিপ্টে। একটা হলো var, let and const, ঠিক আছে, যেগুলো মনে করেন জাভা স্ক্রিপ্টে যখন আরো ইন ডিটেলসে ক্লাস পেয়ে যাবেন তখন জানবেন। যাই হোক, তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে শুধুমাত্র var টাইপের কিওয়ার্ডটা সাপোর্ট, মানে ES5 অব্দি সাপোর্ট। মেন কথা হলো ES6 এর যে ফিচার্স গুলো আছে সেগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের ES6 যে ফিচার্স গুলো আছে সেগুলো সাপোর্টেড নয় গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ। ES5 অব্দি সাপোর্টেড, মানে ES5 ES6 কি রাহি ভাই? একমা স্ক্রিপ্ট 5 অ্যান্ড একমা স্ক্রিপ্ট 6, ঠিক আছে। যেমন আমাদের মোবাইলের একটা ভার্সন থাকে না, যে সফটওয়্যার আপডেট হয়, সফটওয়্যার ভার্সন 1.2, সফটওয়্যার ভার্সন 1.5, 2.1, 2.5, ঠিক আছে। তো সেরকম জাভাস্ক্রিপ্টেরও বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে। তো ES5 হলো একটা ভার্সন আর ES6 হলো লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো ES5 অবধি কিন্তু আমাদের যে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ফিচার্স গুলো ছিল সেগুলোই কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার সাপোর্ট করে। কিন্তু ES6 এ যে নতুন ফিচার্স গুলো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ফিচার্স গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে সেগুলো কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার সাপোর্ট করে না। এবং তার মধ্যে একটা ফিচার যেটা ES6 এ অ্যাড করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মধ্যে সেটা হলো লেট অ্যান্ড কনস্ট, ঠিক আছে। আরো দুই ধরনের ভ্যারিয়েবল যেটা বললাম, তাহলে ওই দুটো কিন্তু সাপোর্ট করে না। শুধুমাত্র var টাইপের ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করতে পারি ES5 এ, ঠিক আছে। এবং ওটাই গুগল ট্যাগ ম্যানেজার সাপোর্ট করে, এই জন্য আমি এখানে var দিলাম, ঠিক আছে। তো var হলো
ভ্যারিয়েবল তৈরি করার কিওয়ার্ড। ঠিক আছে, তো var প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটা আপনি যা দিতে পারেন, এটা আপনার ভ্যারিয়েবলের নাম। যেমন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ভ্যারিয়েবল তৈরি করি তখন ভ্যারিয়েবল একটা নাম দেই না, সেম ভাবে এখানে আমি একটা ভ্যারিয়েবলের নাম দিয়েছি এবং ওই ভ্যারিয়েবলের মধ্যে কিছু ভ্যালু স্টোর করব। কি ভ্যালু স্টোর করবো রাই ভাই? এই যে কোডটার যে রেজাল্ট আমরা পাবো, এই কোডটা যখন রান হবে তখন কি রেজাল্ট দিবে আমাকে? রেজাল্ট দিবে এই যে এইটা, তাই না? তাহলে এই ভ্যালুটা আমি স্টোর করতে চাই। তাহলে এই কোডটা যখন রান হবে, এই কোডটা যখন এক্সিকিউট হবে, তখন যে ভ্যালুটা এই কোডটা রিটার্ন করবে বা যে রেজাল্টটা আমাদেরকে দেবে, সেই ভ্যালুটা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ডান। এবার কি করব, সেম ভাবেই আমি কি করতে পারি, আমার প্রোডাক্টের প্রাইসটা নিতে পারি। তাহলে আমার প্রোডাক্টের নাম নেওয়া হয়ে গেল, প্রাইস নেব। সেম ভাবে এখানে রাইট ক্লিক করব, করার পর ইন্সপেক্ট করব, ব্রাউজার আমাকে হাইলাইট করে দেবে যে কোন পার্টিকুলার এলিমেন্টের জন্য এই পার্টিকুলার প্রাইসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ওটার উপর যাব, রাইট ক্লিক করব, কপি জেএস পাথ করব। ঠিক আছে, আবার কনসোলে চলে যাব, যাওয়ার পর এখানে আবার পেস্ট করব। হ্যাঁ, এবং এখান থেকে এই যে প্রোডাক্ট 243 কথাটা সরিয়ে দেবো, সো দ্যাট ইট উইল ওয়ার্ক অ্যাক্রস ডিফারেন্ট প্রোডাক্ট পেজেস। ঠিক আছে, দেওয়ার পর আমি কি করব, ডট ইনার টেক্সট দিব। এই যে দেখেন, ঠিক আছে, তাহলে আমাকে দেখেন প্রোডাক্টের প্রাইসটা এখানে দিয়ে দিয়েছে। কিন্তু রাহি ভাই, এখানে দেখেন প্রোডাক্টের প্রাইসের সঙ্গে আমাদের কারেন্সি সিম্বলটাও চলে এসছে। এই যে দেখেন কারেন্সি সিম্বল। তাহলে আমি তো এই কারেন্সি সিম্বলটা চাই না, আমার শুধু 84.90 এই কথাটা দরকার, এই এই প্রাইসটা দরকার, কারেন্সি সিম্বল আমার দরকার নাই তো, তাই না? তাহলে আমি এটাকে কিভাবে রিপ্লেস করতে পারি বা ডিলিট করতে পারি বা সরাতে পারি? তার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে, সেটার নাম হলো ডট রিপ্লেস। ঠিক আছে, ডট রিপ্লেস মানে আমি যদি কোনো একটা ভ্যালু রিপ্লেস করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি ইউজ করব, ডট রিপ্লেস। হ্যাঁ, এবং এই ফার্স্ট ইনভার্টেড কমার মধ্যে আপনাকে দিতে হবে যে ভ্যালুটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। তাহলে আমি কোন ভ্যালুটা রিপ্লেস করতে চাচ্ছি না ভাই, এই কারেন্সি সিম্বলটা। তাহলে আমি এটা কপি করে নেব, নেওয়ার পর এই জায়গায় পেস্ট করবো, এই ভ্যালুটা আমি রিপ্লেস করতে চাই। আচ্ছা, এবার সেকেন্ড সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আপনাকে দিতে হবে যে এই ভ্যালুটা রিপ্লেস হওয়ার পর এই জায়গায় আপনি কোন ভ্যালু রাখতে চান। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে এই ভ্যালুটা রিপ্লেস হওয়ার পর এই জায়গায় যেন কোনো ভ্যালু না থাকে, একদম ব্ল্যাঙ্ক। তাই জন্য আমি এই জায়গায় কিন্তু কোনো ভ্যালু দিলাম না, ব্ল্যাঙ্ক। তার মানে আমি বলতে চাচ্ছি ভাই, শুধু তুমি কারেন্সি সিম্বলটা রিপ্লেস করে দাও, দেওয়ার পর ওই জায়গায় আর কোনো ভ্যালু বসানোর দরকার নেই, ফাঁকা রেখে দাও। ঠিক আছে, তার মানে এটাই, তাই জন্য আমি লাস্ট ইয়েটা সেকেন্ড সিঙ্গেল ইনভার্টার কমাটাকে ফাঁকা রাখলাম। কেন? কেন কি আমি বললাম যে এটা রিপ্লেস করার পর এই জায়গায় তোমাকে কোনো ভ্যালু দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রেস এন্টার করলেই দেখেন আমার কারেন্সি সিম্বল কিন্তু চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। এবার রাহি ভাই, এই দেখেন এই নাম্বার, এই যে প্রাইসটা আমরা পেলাম, এটা একটা স্ট্রিং হিসাবে পাচ্ছি আমরা। এটা কিন্তু নাম্বার হিসেবে আমাদের দরকার, কেন কি অ্যাজ পার দ্য জিএফও স্কিমা বা অন্যান্য প্ল্যাটফর্মের স্কিমা অনুযায়ীও প্রাইস প্রাইসটা আমাদের সবসময় কি কিসে নাম্বারে পাঠাতে হয়। কিন্তু একটা স্ট্রিং এ পেয়েছি আমরা। স্ট্রিং বুঝলাম কিভাবে রাহি ভাই এটাকে? কেন কি দেখেন, এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে আর সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, বা ডাবল ইনভার্টেড কমা দিয়েও শুরু হতে পারে অথবা ডাবল ইনভার্টেড কমা দিয়েও শেষ হতে পারে। তাহলে এইটা আমার স্ট্রিং, তাহলে এটাকে আমি নাম্বার করব কিভাবে? এগুলোর কোড তো আমি অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। পার্স ফ্লোট করে আমরা কি করতে পারি, যে ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমি এখানে দেবো। যে সেই ভ্যালুটা পাবো কিভাবে, এই কোডটার মাধ্যমে পাবো, তাই না? যে ভ্যালুটা আমি কনভার্ট করতে যাচ্ছি, তাই না? তাহলে আমি এই কোডটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমি যদি প্রেস এন্টার করি, দেখেন ও এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে দিয়েছে। তার মানে এই পার্টিকুলার কোডটা যদি আমি এখন কপি করে নেই, এই কোডটাই আমাদেরকে কি প্রোডাক্টের প্রাইসটা দেবে। তাহলে আমি এখানে কি করব, আর একটা ভ্যারিয়েবল তৈরি করব, var প্রোডাক্ট প্রাইস, তাই না, ইজ ইকাল টু, আমি এখন আমার প্রোডাক্ট প্রাইসটা দিয়ে দেবো। ডান, মানে প্রোডাক্টের প্রাইসটা ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে। তাহলে এই ভ্যারিয়েবলের মধ্যে প্রোডাক্টের নামটা স্টোর থাকবে, এই ভ্যারিয়েবলের মধ্যে প্রোডাক্ট প্রাইসটা স্টোর থাকবে। সেম ভাবে আমি প্রোডাক্টের ক্যাটাগরিটাও নিতে পারি, তাই না? তাহলে রাইট ক্লিক করব, করার পর ইন্সপেক্ট করব, আমাকে ব্রাউজার হাইলাইট করে দিবে যে কোন পার্টিকুলার এলিমেন্টের জন্য এই ক্যাটাগরি কথাটা তুমি দেখতে পাচ্ছ। এবার রাইট ক্লিক করব, কপি জেএস পাথ, যাওয়ার পর কনসোলে গিয়ে আমি এটাকে পেস্ট করব। ওই সেম আবার এখান থেকেও প্রোডাক্ট 243 সরিয়ে ফেলবো। ঠিক আছে, তারপর আমি দিব ডট ইনার
টেক্সট। দেখেন আমাকে প্রোডাক্টের ক্যাটাগরিটা দিয়েছে, কিন্তু রাহি ভাই এখানে ওই আবার সেম প্রবলেম, ক্যাটাগরিজ কথাটাও চলে এসছে আর কোলন কথাটাও চলে এসছে, যেটা আমার দরকার নাই। তাহলে আমি এটাকে কিভাবে সরাবো? ওই সেম রাহি ভাই, একটু আগে তো আপনি বললেন যে ডট রিপ্লেস বলে একটা মেথড আছে, যেটা দিয়ে আমরা কোনো ভ্যালু রিপ্লেস করতে পারি। তাহলে আমি এখানে ওই ক্যাটাগরি কথাটা রিপ্লেস করে ফেলবো। কিভাবে রিপ্লেস করব? এই যে প্রথম সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যে ভ্যালুটা আমি রিপ্লেস করতে চাচ্ছি সেটা আমি দেব। তাহলে আমি এটাকে কপি, এখানে পেস্ট, ডান। এবং রিপ্লেস করার পর কি ওই জায়গায় কোনো ভ্যালু বসাতে চাচ্ছি না, তাই জন্য আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। দেওয়ার পর এন্টার প্রেস করব, দেখেন আমার ক্যাটাগরি কথাটা শেষ, চলে গেছে। কিন্তু এখানে যদি আপনি কেয়ারফুলি চেক করেন, যে দেখেন রাহি ভাই এখানে প্রথমে মানে এই কথাটা, এই এই পার্টিকুলার সেন্টেন্সটা শুরু হওয়ার আগে দেখেন একটা হোয়াইট স্পেস এখানে আছে। দেখেন এটা প্রথমে একটা স্পেস, তারপর থেকে শুরু হয়েছে। তাহলে ওই হোয়াইট স্পেসটা আমার দরকার নেই, আমি ওটাকে রিমুভ করে দেবো। তার জন্য কি কোনো কিছু আছে? হ্যাঁ, তার জন্য আরেকটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেটার নাম হলো ট্রিম। ডট ট্রিম যদি আপনি ইউজ করেন, তাহলে কি হবে, সে মানে কোনো সেন্টেন্সের প্রথমে অথবা কোনো সেন্টেন্সের শেষে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, ঠিক আছে, তাহলে সেটা সে ডিলিট করে দেবে, ঠিক আছে। তা আমি এখানে প্রেস করে এন্টার যদি দিই, দেখেন আমার প্রথমে যে হোয়াইট স্পেসটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তার মানে এই পার্টিকুলার কোডের মাধ্যমে আমি কি করতে পারি, আমার প্রোডাক্টের ক্যাটাগরি নিতে পারি। তাহলে আমি এখানে নিতে পারবো, আর একটা ভ্যারিয়েবল তৈরি করব, var প্রোডাক্ট ক্যাটাগরি, তাই না? সো আবার আমি এখানে পেস্ট করে দেবো, ডান। তাহলে আমার মোটামুটি যেই জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, যে ইনফরমেশন গুলো দরকার, এর বাইরে আর আমার অন্য কোনো ইনফরমেশন দরকার নেই। এবার এখন আমি এই ইনফরমেশন গুলো ডেটা লেয়ারে সেন্ড করব কিভাবে? উইথ মাই কাস্টম ইভেন্ট, মানে উইথ মাই ইভেন্ট, যেটা আমি সেন্ড করতে যাচ্ছি ডেটা লেয়ারে, কি ভিউ আইটেম ইভেন্ট, তাই না? তাহলে সেটা সেন্ড করব কি করে? তার জন্য একটা কোড আছে, যেটা আমি হয়তো আগেও দেখিয়েছি আপনাদের। সেটা হলো উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ, ঠিক আছে। ডেটা লেয়ার হলো একটা অ্যারে, হ্যাঁ, তার একটা মেথড আছে পুশ। মানে আমি অ্যারের মধ্যে যদি কোনো ডেটা সেন্ড করতে চাই, তাহলে পুশ মেথডের মাধ্যমে আমাদের সেন্ড করতে হয়, ঠিক আছে। তারপর আমি এখানে দেবো অবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট আমি সেন্ড করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে প্যারামিটারটা আপনাকে সেন্ড করতে হবে সেটা হলো ইভেন্ট। মানে যে ইভেন্ট আপনি সেন্ড করতে যাচ্ছেন সেই ইভেন্টের নাম দিতে হবে আপনাকে। সেই নাম আপনি যা দিতে পারেন, যদু মধু কদু, আপনার যা ইচ্ছা হবে সেই নাম দেবেন, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আমি এখানে দিলাম মনে করেন কাস্টম ভিউ আইটেম, ভিউ আইটেম। কেন কাস্টম ভিউ আইটেম দিলাম? কেন কি, আহ, আমাদের অলরেডি ভিউ আইটেম বলে একটা ইভেন্ট আছে, তাই জন্য আমি দিলাম কাস্টম ভিউ আইটেম, যেন আমরা সহজেই বুঝতে পারি। তারপর দেবো কমা। তারপর আমাদের কি সেন্ড করব? ইভেন্টের প্যারামিটার। তাহলে আমরা যদি জিএফ4 এর স্কিমা অনুযায়ী যদি ডেটাগুলো ডেটা লেয়ারে পুশ করতে চাই, তাহলে আমাদের জিএফ4 এর স্কিমা অনুযায়ী যদি মেনটেন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ই কমার্স এর আন্ডার সবকিছু দিতে হবে, ই কমার্স, তাই না? যদি আপনি জিএফ4 এর স্কিমাটা যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে দেখবেন জিএফ4 এর স্কিমাতে ই কমার্স এর আন্ডারে কি থাকে? প্রথমে থাকে কারেন্সি, সরি, কারেন্সি। কারেন্সি আমাদের প্রোডাক্টের কারেন্সি কি ভাই ভাই? এই যে আইএনআর। তাহলে আমি এখানে আইএনআর ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি আছে? ভ্যালু, মানে প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে। প্রোডাক্টের প্রাইস আমরা অলরেডি ক্যাপচার করে রেখেছি এই ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে সেটাই দিয়ে দেবো এই জায়গায়। আচ্ছা, তারপরে কি আছে ভাই ভাই? তারপরে আর একটা প্যারামিটার থাকে, সেটা হলো আইটেম। আইটেমস কি রকম ভাবে থাকে? অ্যারে হিসেবে থাকে। এই যে আইটেমস অ্যারে করে করে গলা শুকিয়ে ফেললাম, সেই অ্যারে। তার ভিতরে কি থাকে? অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে কি থাকে? আমাদের প্রোডাক্টের ইনফরমেশন। কি ধরনের প্রোডাক্টের ইনফরমেশন রাহি? রাহি ভাই, আইটেম আন্ডারস্কোর নেম, তাই না? প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম তো আমরা অলরেডি ক্যাপচার করে ফেলেছি, প্রোডাক্টের নাম দিয়ে ফেললাম। আর কি থাকে রাহি ভাই? আইটেম আন্ডারস্কোর ক্যাটাগরি, তাই না? আইটেম ক্যাটাগরি তো আমরা অলরেডি ক্যাপচার করে ফেলেছি রাহি ভাই, আইটেম ক্যাটাগরি, ডান। তারপর আর কি থাকে রাহি ভাই? প্রাইস থাকে রাহি ভাই, প্রাইস,
তাই না? সো প্রাইসটাও তো আমরা ক্যাপচার করেছি, রাইট ভাই? প্রাইস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি থাকে আমাদের? কোয়ান্টিটি। কোয়ান্টিটি, আচ্ছা, কোয়ান্টিটি আমাদের ক্ষেত্রে ওয়ান হবে। ভিউ আইটেমের ক্ষেত্রে কোয়ান্টিটি সবসময় ওয়ানই হয়, কেন কি আপনি একটা প্রোডাক্ট অ্যাট এ টাইম আপনি মাল্টিপল প্রোডাক্ট একসঙ্গে দেখতে পারবেন না, ঠিক আছে? তো সেই জন্য কোয়ান্টিটি সবসময় ওয়ান হয়, তাই জন্য আমি এখানে স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ডেটা লেয়ারে পুশ করতে গেলে এই কোডটা লিখতে হলো, ঠিক আছে। কি কোড? সেটা হলো এই যে এই কোডটা, কি উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ। তারপর আমাকে দিতে হবে ইভেন্টের নাম, যে নামে আমি ইভেন্টটা পুশ করতে চাচ্ছি। তারপর আমাকে অ্যাজ পার দ্য জিএ ফর স্কিমা আমাকে ডেটাগুলো পুশ করতে হবে। ই কমার্সে হলো ই কমার্স আন্ডারে কারেন্সি, ভ্যালু অ্যান্ড আইটেমস। আইটেমস এর ভিতরে যে আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ক্যাটাগরি, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, হলো, এবার আমার কোড রেডি। এবার আমি কি করব, এই কোডটাকে ফায়ার করব। কখন ফায়ার করব বা কখন ট্রিগার করব? যখন মানুষজন আমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজে ভিজিট করবে। আমি বুঝবো কিভাবে রাই ভাই মানুষজন প্রোডাক্ট পেজ ভিজিট করেছে? এই যে ইউআরএল এ যদি আপনি মানে কেয়ারফুলি চেক করেন, দেখেন আমাদের ইউআরএল এ যখনই মানুষজন প্রোডাক্ট পেজ ভিজিট করবে তখন এরকম স্ল্যাশ প্রোডাক্ট বলে একটা কথা আসবে। তাহলে তার উপর বেস করে আমি ট্রিগার তৈরি করতে পারি, তাই না? তাহলে আমি দেখেন আমি অলরেডি তৈরি করে রেখেছি কাস্টম ভিউ আইটেম। এই যে কাস্টম ভিউ আইটেম, উইন্ডো লোডেড ইভেন্ট নিয়েছি আমি, উইন্ডো লোডেড, যেখানে এই যে উইন্ডো লোডেড পেজ ভিউ, উইন্ডো লোডেড পেজ ইউআরএল কন্টেন্টস প্রোডাক্ট কন্ডিশন আমি দিয়েছি। এগুলো তো আপনাদের নতুন করে বোঝানোর কিছু নেই, ঠিক আছে। তাহলে আমি ওটাই এখানে ইউজ করলাম, করার পর আমি এটাকে নাম দিয়ে দেবো ভিউ আইটেম কাস্টম, ঠিক আছে। সেভ, ডান। এই যে ভিউ আইটেম কাস্টম হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আই ভাই দেখি তো, এবার প্রিভিউ করেন তো। প্রিভিউ করে আমরা একটু চেক করি যে আমাদের এই ইভেন্টটা আসছে কিনা ডেটা লেয়ারে যখন আমরা প্রোডাক্ট পেজ ভিজিট করছি, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রিভিউ করে ফেলি, ঠিক আছে। সো একটু ওয়েট করি। প্রিভিউ হচ্ছে, এই তো প্রিভিউ হয়ে গেছে। ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিয়েছি, কানেক্টে ক্লিক করব। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। এই যে আমাদের কানেক্ট হয়ে গেছে, ডান। এবার আমরা কি করব, প্রোডাক্ট পেজে যাব। এই প্রোডাক্ট পেজে যদি আমি ওপেন করি, তাহলে আমরা কি হবে, আমাদের ডেটা লেয়ারে একটা ইভেন্ট পাবো। এই যে দেখেন কাস্টম ভিউ আইটেম বলে একটা ইভেন্ট চলে এসেছে। এই ভিউ আইটেম ওই যে আমাদের প্লাগইন ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ওই জন্য। কিন্তু এই ইভেন্টটা আমরা পাঠিয়েছি কাস্টম ভিউ আইটেম, তাই না? তাহলে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে কি কি আমি ডেটা পেয়েছি। যেগুলো আমি পাঠিয়েছি সেগুলোই পেয়েছি। ই কমার্সের ভিতরে কারেন্সি, ভ্যালু, আইটেমস, আইটেম নেম, আইটেম ক্যাটাগরি, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অ্যাজ পার দ্য জিও ফর স্কিমা, তাই না? তাহলে এইভাবেই তো আমরা ডেটা এতদিন নিয়ে এসেছি। ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেমস, এইভাবে তো নিয়ে এসেছি এতদিন, তাই না? তাহলে দেখেন অ্যাজ পার দ্য জিএফওর স্কিমা আমরা কিন্তু ডেটা লেয়ারে ডেটা পুশ করতে পারছি উইথ আওয়ার ওন ইভেন্ট, তাই না? এখন এটা আপনি কাস্টম ভিউ আইটেমের জায়গায় আপনি আপনার নামও বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু ইভেন্ট পুশ করতে পারলাম। এখন এই ইভেন্টের উপর বেস করে আপনি ট্রিগার তৈরি করে ফেসবুক পিক্সেলেরও ট্যাগ ফায়ার করাতে পারেন, জিও ফোর এরও ট্যাগ ফায়ার করাতে পারেন, টিকটকেরও ফায়ার করাতে পারেন, হোয়াট এভার ট্যাগ দ্যাট ইউ ওয়ান্ট টু ফায়ার, তাই না? এবং তার সঙ্গে ডেটা লেয়ার থেকে এই ডেটাগুলো নিয়ে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবেন ডেটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ভিউ আইটেম হয়ে গেল। এবার যদি আমরা পরবর্তী ইভেন্টে যদি যাই, সেটা হলো অ্যাড টু কার্ট। এটাই ভাই অ্যাড টু কার্ট ইভেন্ট করবো। এই যে অ্যাড টু কার্ট, সেম কনসেপ্টটা সেম।
তাহলে অ্যাড টু কার্ট ইভেন্টে আমাদের কি কি ইনফরমেশন দরকার হয়? সেম হয় রাহি ভাই, প্রোডাক্টের নাম দরকার হয়, প্রোডাক্টের প্রাইস দরকার হয়, প্রোডাক্টের ক্যাটাগরি দরকার হয়, কারেন্সি দরকার হয়, ভ্যালু দরকার হয়, আর কোয়ান্টিটি দরকার হয়। এই তো, আর তো এর বেশি নয়, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই ট্যাগটাকে একটু কপি করে মডিফাই করতে পারি, কেন কি বেশিরভাগ ডেটাই আমাদের সেম আছে। আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে একটু মডিফাই করব। কি করব, অ্যাড টু কার্ট কাস্টম, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখেন বেশিরভাগ ডেটাই আমরা অলরেডি নিয়ে ফেলেছি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি সব দরকার নেওয়া আছে। কিন্তু আমাদের এখানে আমি আগে নামটা চেঞ্জ করে নিই, কাস্টম অ্যাড টু কার্ট দিয়ে দিই, কেন কি আমরা এখন অ্যাড টু কার্ট ফায়ার করব, অ্যাড টু কার্ট, তাই না? আচ্ছা, কিন্তু এখানে সবকিছুই সেম, কিন্তু একটা জিনিস এখানে ডিফারেন্ট অ্যাড টু কার্টের ক্ষেত্রে কি, তাই ভাই ভিউ কন্টেন্ট, ভিউ আইটেমের ক্ষেত্রে কোয়ান্টিটি ছিল স্ট্যাটিক। কেন কি আপনি বললেন যে একটা প্রোডাক্ট মাল্টিপল, মানে একই সময় মাল্টিপল প্রোডাক্ট আপনি দেখতে পারবেন না, দ্যাটস ট্রু। কিন্তু আপনি একই সময় মাল্টিপল প্রোডাক্ট একসঙ্গে কিন্তু কার্টে অ্যাড করতে পারবেন। যদি আমি এখানে প্রোডাক্ট ইনক্রিজ করে তারপর অ্যাড টু কার্ট করি, একসঙ্গে 5টা প্রোডাক্ট কিন্তু কার্টে অ্যাড হবে, তাই না? তাহলে এই কোয়ান্টিটিটা কিন্তু ডাইনামিক এখন, ভাই ভাই, তাই না? তাহলে আমি এই ডাইনামিক কোয়ান্টিটিটা তাহলে কিভাবে ক্যাপচার করব, সেম প্রসেস। এখানে আসবো, আসার পর রাইট ক্লিক দিব, দেওয়ার পর কই গেল, এই যে ইন্সপেক্ট করব, ঠিক আছে? দেওয়ার পর দেখেন ব্রাউজার আমাকে হাইলাইট করে দিয়েছে যে ভাই এই পার্টিকুলার এলিমেন্টটাই জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ তুমি। তবে আমি এখানে রাইট ক্লিক করব, করে কপি, কপি জেএস পাতে যাব, যাওয়ার পর এই জায়গায় কনসোল দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করবে, এখানে দেখেন যে এলিমেন্টটা আমরা ক্যাপচার করছি, আমাদের যে কোডটা দেওয়া হয়েছে সেটা আমরা আইডির উপরে বেস করে ক্যাপচার করছি। এটা হলো ওর আইডি, ঠিক আছে? এই যে আইডিটা, ঠিক আছে, এই যে আইডিটা আমরা যদি এখানে আসি, এই যে এই আইডিটার উপর বেস করে ক্যাপচার করেছে। এটা একটা এলিমেন্টকে ক্যাপচার করার অনেক প্রসেস আছে, অনেক ভাবে ক্যাপচার করা যায়, হ্যাঁ। সো এখন এই আইডিটার উপর বেস করে ক্যাপচার করলে একটা অসুবিধা কি হবে, যে আমি পেজটাকে যদি রিলোড দেই, এই আইডিটা আবার চেঞ্জ হয়ে যাবে, এই আইডিটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই আইডিটা ডাইনামিক, স্ট্যাটিক নয়। তাহলে আমাকে এমন কোনো কিছু নিতে হবে যেটা স্ট্যাটিক, মানে হলো রিলোড দেওয়ার পরও চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমাকে এই জায়গায় এই আইডিটা ইউজ করলে হবে না। তার বদলে আমি কি করব, আমি এই যে নেম ইজ ইকাল টু কোয়ান্টিটি এটা ইউজ করব, ঠিক আছে? তাহলে আমার এটার উপর বেস করে আমি এলিমেন্টটাকে ক্যাপচার করব। আসবো, আসার পর এখানে একটা থার্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পর এই জায়গায় আমি ওই কোডটা বসিয়ে দেবো। তারপর দেখেন সেম জিনিস আমি ক্যাপচার করেছি, ওই এলিমেন্টটাই। দেওয়ার পর মনে রাখবেন, যখনই আমরা কোনো ইনপুট এলিমেন্ট থেকে কোনো ভ্যালু নিব, এর আগে কি করছিলাম, এমনি নর্মাল এলিমেন্ট থেকে নিচ্ছিলাম। কিন্তু যখনই ইনপুট বলে কোনো একটা এলিমেন্ট থাকবে এবং ওই ইনপুট এলিমেন্ট থেকে যখন আমরা কোনো ভ্যালু নিব, তখন আমাদের লাস্টে ডট ইনার টেক্সট লিখলে হবে না, লাস্টে লিখতে হবে ডট ভ্যালু, এই যে, ঠিক আছে? তাহলে দেখেন আমাকে ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে, যে ভ্যালুটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে, এইটাকে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, সেম রাই ভাই, পার্স ফ্লোট দিয়ে আমি এখানে কি করব, প্রাইসটা ক্যাপচার করব, মানে এই প্রাইসটাকে নাম্বারে কনভার্ট করে নেব। এই দেখেন আমার নাম্বারে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমি এই কোডটার মাধ্যমে কি করতে পারি, আমার কোয়ান্টিটিটা ডাইনামিক্যালি ক্যাপচার করতে পারি। তাহলে আমি এখানে আবার একটা কি করবো, ভ্যারিয়েবল তৈরি করবো রাই ভাই, ভ্যারিয়েবল তৈরি করব var প্রোডাক্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইজ ইকাল টু এই, তাই না? তাহলে আমার প্রোডাক্ট কোয়ান্টিটিটাও আমি ডাইনামিক্যালি পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি করব, স্ট্যাটিক প্রোডাক্ট কোয়ান্টিটির জায়গায় ডাইনামিক প্রোডাক্ট কোয়ান্টিটি ধরিয়ে ফেলবো, ব্যাস শেষ আমার কাজ। বাকি তো সব সেমই ছিল, সেম ডেটা দরকার, তাই না? তাহলে এবার আমি কি করব, ট্রিগারটা একটু চেঞ্জ করতে হবে রাই ভাই। এখন তো মানুষজন যখন এই বটনটাতে ক্লিক করবে, তখন আমি অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার করাতে যাচ্ছি, তাই না? তাহলে এটা আমি ক্লিক ইভেন্টের উপর বেস করে তৈরি করতে পারি, তাই না? তাহলে আমি দেখি কাস্টম অ্যাড টু কার্ট, এই যে দেখেন কি করেছি আমি, দেখাই, খুব ইজি, বেসিক্স। সেটা হলো যে আমি কি নিয়েছি, এই যে ক্লিক নিয়েছি, ক্লিক অল এলিমেন্টস ওয়্যার ক্লিক টেক্সট ইকুয়ালস অ্যাড টু কার্ট।
মানে যখন এই মানুষজন এই বটনে ক্লিক করবে তখন আমাদের ক্লিক টেক্সট কি আসবে, অ্যাড টু কার্ট। তার উপর বেস করে আমি ট্রিগার তৈরি করে ফেলেছি। তাহলে আমি ওই ট্রিগারটা এখানে ইউজ করব, করার পর সেভ। তাহলে আমাদের অ্যাড টু কার্টও হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পর এবার আমরা কি করব, প্রিভিউ করব। প্রিভিউ করে চেক করব যে আমাদের অ্যাড টু কার্ট এবং ফায়ার হচ্ছে কিনা। আহ, একটু ওয়েট করি। এই যে প্রিভিউ হয়ে গেছে, ক্লিক করব কানেক্ট। কানেক্ট হয়ে গেছে, ডান। এবার আমরা কি করব, প্রোডাক্ট পেজে যাব। প্রোডাক্ট পেজে গিয়ে আমরা কি করবো, এই জায়গায় এই যে আমাদের কাস্টম ভিউ আইটেম তো চলে এসেছে অলরেডি। এবার আমরা কোয়ান্টিটিটা ইনক্রিজ করে 5টা করে আমি এখন অ্যাড টু কার্ট করবো। এই যে অ্যাড টু কার্ট হলো। তাহলে এবার আমরা কি করব, আমাদের ডেটা লেয়ারে এই যে দেখেন কাস্টম অ্যাড টু কার্ট চলে এসেছে। এবার কাস্টম অ্যাড টু কার্টে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের সব ডেটা চলে এসেছে। কারেন্সি, ভ্যালু, আইটেমস এবং কোয়ান্টিটিটাও আমরা কিন্তু এখানে ডাইনামিক্যালি পাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, যেটা আমরা 5টা অ্যাড করেছিলাম একবারে, সেই 5টা আমরা এখানে চলে এসেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু অ্যাড টু কার্ট ইভেন্টও আমরা এখানে নিতে পারছি। আচ্ছা, এবার আমরা চলে যাই ভিউ কার্টে, ঠিক আছে। আচ্ছা, ভিউ কার্টে যাওয়ার আগে আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। মনে করেন এই প্রোডাক্টটা আমি কার্ডে অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই ভিউ কার্টে, ঠিক আছে। আচ্ছা, এখানে অতগুলা প্রোডাক্ট দেওয়ার দরকার নেই, একটাই দিই, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি ভিউ কার্টে আমাদের চলে এসেছি, ঠিক আছে। আচ্ছা রাই ভাই, তাহলে ভিউ কার্ট ইভেন্ট আমরা ফায়ার করাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। ভিউ কার্ট ইভেন্টও আপনি যদি চান ফায়ার করাতে পারবেন। এখানে কি কি দরকার হবে আমাদের, প্রথমে হলো ভ্যালু। ভ্যালু কোথায় পাবো, এই যে রাহি ভাই, টোটাল ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। কারেন্সি দরকার আমাদের, পেয়ে যাচ্ছি। আচ্ছা, প্রবলেমটা কোথায় হবে রাই ভাই, ওই যে এর আগে শুধু একটাই আইটেমস অ্যারে ছিল, মানে আইটেমের মধ্যে একটাই প্রোডাক্ট ছিল। এখন দেখেন এখানে মাল্টিপল প্রোডাক্ট আছে। এখন এই মাল্টিপল প্রোডাক্টের অ্যারে কিভাবে তৈরি করবো রাহি ভাই? মাল্টিপল প্রোডাক্টের অ্যারে কিভাবে তৈরি করবো, সেম ভাবে কি করব দেখেন, এই জায়গায় যে প্রোডাক্টের ডিটেলস গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই প্রোডাক্টের ডিটেলস গুলো কি একটা টেবিল ফরম্যাটে আছে। দেখেন এই যে এটা একটা রো, এটা একটা কলাম, 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 আর দুটো রো, তাই না? তাহলে এগুলো কিন্তু একটা টেবিল ফরম্যাটে আছে। তাহলে আমি এটার উপর যদি রাইট ক্লিক করি, তবে দেখবেন আপনি একটা টেবিল বলে একটা এলিমেন্ট পাবেন। এই যে দেখেন টেবিল, ঠিক আছে। এখন ওই টেবিলের প্রত্যেকটার কিন্তু একটা করে রো আছে। এই যে টেবিল হেডিংস, এটা টেবিল হেডিংস এর মধ্যে যদি আমরা, এগুলো টেবিল হেডিংস এর মধ্যে গেল। এবার টেবিল বডিতে যদি আমরা যাই, তাহলে আমরা টেবিল রো পাবো। এই যে একটা রো, এই একটা রো, যেটা দুটো রো আমাদের এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই রো গুলোর ভিতরে আমাদের কিন্তু ডেটা গুলো আছে, যেটা আমাদের দরকার। কি দরকার আসবে, প্রোডাক্টের নাম দরকার, প্রোডাক্টের প্রাইস দরকার, আর প্রোডাক্টের কোয়ান্টিটি দরকার। এই ইনফরমেশন আমাদের দরকার, তাই না? এর বাইরে তো আমাদের এখানে আর কোনো ইনফরমেশন নাই। তাহলে আমাদের কি কি লাগছে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস এন্ড প্রোডাক্টের কোয়ান্টিটি। তাহলে আমরা এটা কিভাবে নেব রে ভাই, দেন একটা নতুন কি করব, আহ কাস্টম এইচটিএমএল নিয়ে নেব। নেওয়ার পর, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। লেখার পর
লেখার পর আমরা কি করব, হ্যাঁ ভ্যালুগুলো নিব। আচ্ছা, এবার আমরা এখানে কি করবো, প্রথম দেখেন এই জায়গায় আমাদের প্রথমে একটু জিনিসটা বুঝতে হবে, তারপর আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের প্রথমে একটা কনসেপ্ট আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। জাভাস্ক্রিপ্টে একটা কনসেপ্ট আছে, সেটার নাম হলো ফর লুপ। ফর লুপ কি? ফর লুপ হলো, মনে করেন আপনি একটা কাজ রিপিটেডলি করতে চান, বা কম্পিউটারকে আপনি নির্দেশ দিতে চান যে ভাই তুমি একটা কাজ তোমাকে দেব আমি, সেই কাজটা তুমি রিপিটেডলি করতেই থাকবে, আনলেস অ্যান্ড আনটিল আমি তোমাকে একটা শর্ত দিয়ে দেবো, ওই শর্তটা যতক্ষণ না ফলস হচ্ছে ততক্ষণ তুমি ওই কাজটা করতেই থাকবে। যেই মুহূর্তে ওই শর্তটা ফলস হয়ে যাবে বা মিথ্যা হয়ে যাবে, তুমি ওই কাজটা থামিয়ে দেবে। এরকম আমি একটা জিনিস করতে যাচ্ছি, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা কি করি, জাভাস্ক্রিপ্টে ইউজ করি, সেটার নাম হলো লুপ। ঠিক আছে, মানে লুপ মানে কি, একটা কাজ কন্টিনিউয়াসলি লুপের মতো হতেই আছে হতেই আছে, কিন্তু কতক্ষণ হবে সেটা ডিটারমাইন করবে যে মানে কন্ডিশনটা আমি দিব, ওই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তখন কিন্তু এই লুপটা ব্রেক হয়ে যাবে, আর কিন্তু কাজটা করতে থাকবে না। ঠিক আছে, তো সেইরকম একটা লুপ আছে জাভাস্ক্রিপ্টে, সেটা নাম হলো ফর লুপ। ঠিক আছে, ফর লুপ কিভাবে লিখতে হয়, এই যে আমি যদি এখানে দেখাই, ঠিক আছে, এই ফর লুপ কিভাবে লিখতে হয়, এই যে এইরকম স্ট্রাকচারে লিখতে হয়। ফর, তারপর এই জায়গায় var এর লেটের জায়গায় var, কেন কি আমাদের তো জাভাস্ক্রিপ্ট মানে জিটিএম এ লেট সাপোর্ট করে না। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করেছি দেখেন, ইন্ডেক্স বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি যার ভিতরে ভ্যালু রেখেছি 0। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি এখানে যদি একটা এরকম শর্ত দেই যে, হ্যাঁ এখানে যদি আমি একটা শর্ত দেই, দাঁড়ান আমি দেখাই আগে, কনসোল ডট লগ হ্যালো। আচ্ছা, দেখেন এখানে জিনিসটা কিভাবে কাজ করে, দেখেন একটা ভ্যারিয়েবল তৈরি করেছি ইন্ডেক্স বলে, এটা আপনি ইন্ডেক্স বা যে কোনো নামে তৈরি করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সো ইন্ডেক্সের ভিতরে আমি কি ভ্যালু স্টোর করেছি 0, এবং তারপর আমি এখানে একটা শর্ত দিয়েছি, যেটা আমি একটু আগে বললাম যে একটা কাজ ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না ওই শর্তটা মিথ্যা হয়ে যায় বা ফলস হয়। তো আমি এখানে কি বলেছি যে ইন্ডেক্সের এই ভ্যারিয়েবলটার ভিতরে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা যতক্ষণ 3-এর থেকে ছোট থাকবে ততক্ষণ তুমি এই কাজটা করতেই থাকবে। কোন কাজটা? যেটা আমি এই যে এই সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এই যে এই কাজটা। ঠিক আছে, এই কাজটা ততক্ষণ তুমি করতে থাকবে যতক্ষণ এই ইন্ডেক্স বলে যে ভ্যারিয়েবলটা আছে তার ভিতরে যে ভ্যালুটা আছে, সেটা যতক্ষণ 3-এর থেকে ছোট থাকবে ততক্ষণ তুমি এই কাজটা করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি কি দিয়েছি, এই ইন্ডেক্সের ভ্যালুটা মানে ইন্ডেক্স ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এক এক করে আমি বাড়াচ্ছি। ইন্ডেক্স প্লাস প্লাস মানে হলো যে আমি ওটা এক করে বাড়াবো, মানে একটা লুপ কমপ্লিট হয়ে যাবে, ভ্যালুটা এক বেড়ে যাবে, আবার একটা লুপ কমপ্লিট হবে, আবার ভ্যালুটা বেড়ে যাবে, আবার লুপ কমপ্লিট হবে, আবার বেড়ে যাবে, এক করে এক 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 করে। ঠিক আছে, আপনি 2 করে বাড়াতে পারেন, 3 করে বাড়াতে পারেন, যেমন আপনার ইচ্ছা, কিন্তু আমি এখানে এক এক করে বাড়াচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, এটা যদি আমি রান করি এখন, দেখেন আমাদের এখানে হ্যালো প্রিন্ট আউট হয়েছে। ঠিক আছে, কেন হ্যালো প্রিন্ট আউট হয়েছে, দেখেন প্রথম মানে হ্যালো প্রিন্ট আউট হয়েছে 3 বার। এই দেখেন এখানে 3 লেখা আছে, মানে 3 বার হ্যালো প্রিন্ট হয়েছে। কেন 3 বার প্রিন্ট হলো রাই ভাই? যে দেখেন প্রথমে ইন্ডেক্সের ভ্যালু কত ছিল, 0, মানে ইন্ডেক্স ভ্যারিয়েবলের ভিতরে কত ভ্যালু ছিল, 0। তাহলে 0, এখন এখানে কন্ডিশন যদি আমি দেখি 0 <3, এই কথাটা কি ঠিক? হ্যাঁ, 0 3-এর থেকে ছোট, তাহলে ও কি করবে, এই কোডটা রান করবে, তাহলে একবার হ্যালো প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর আবার লুপ যেহেতু একবার কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমার কি হবে, ইন্ডেক্সের ভ্যালুটা এক করে বেড়ে যাবে, যেহেতু আমি বললাম প্রত্যেক লুপ কমপ্লিট হওয়ার পর ইন্ডেক্সের ভিতরে যে ভ্যালুটা আছে বা ইন্ডেক্স ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে একবার কমপ্লিট হয়ে গেছে লুপ, তার মানে ইন্ডেক্সের ভিতরে ভ্যালুটা কত হয়ে গেছে, এখন বেড়ে গেছে, এক বেড়ে গেছে। তাহলে ইন্ডেক্স ভ্যারিয়েবলের ভিতরে এখন ভ্যালু কত আছে, 1 আছে। আগে 0 ছিল, এক বেড়ে গিয়ে এখন কত হলো, 1 হলো। তাই না? তাহলে 1 এখন আবার কন্ডিশন চেক করবে, 1 কি 3-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে আবার এই কোডটা রান হবে, তাহলে 2 বার হ্যালো প্রিন্ট হলো। ঠিক আছে, তাহলে আবার একবার লুপ কমপ্লিট হলো, তাহলে ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে, আবার বেড়ে যাবে, এক বেড়ে যাবে। তাহলে আগে কত ছিল, 1, এখন বেড়ে গিয়ে কত হলো, 2। তাই না, প্রথমে 0 ছিল, তারপর 1 হলো, এখন হলো 2। তাই না?
তাহলে 2 হয়েছে, তাহলে 2 এখন আবার চেক করবে 2 কি 3 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে ও আবার এটা রান করবে কনসোল ডট লগ, তাহলে আবার একবার হেলো প্রিন্ট হলো, তাহলে কত হলো 3 বার প্রিন্ট হয়ে গেল। তাহলে একবার কমপ্লিট হয়ে গেল আবার লুপ, তাহলে আবার ইন্ডেক্সের ভ্যালু কত হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এখন কত, 2 ছিল, 2 বেড়ে গিয়ে এখন কত 3 হয়ে গেল, তাই না? তাহলে এখন আবার চেক করবে যে 3 কি 3 থেকে ছোট, না 3 3 থেকে ছোট নয়, 3 3 সমান, তাই না? তাহলে এই কন্ডিশনটা কিন্তু এখন ফলস হয়ে গেল। যেই মুহূর্তে কন্ডিশন ফলস হয়ে গেল তখন সে কিন্তু আর লুপ কন্টিনিউ করবে না, মানে সে বন্ধ হয়ে গেল, শেষ। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি যে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা যতক্ষণ না ফলস হচ্ছে বা যতক্ষণ না মিথ্যা হচ্ছে ততক্ষণ সে ওই কাজটা বারবার রিপিটেডলি করতে থাকবে। যেই মুহূর্তে ওই কন্ডিশনটা ফলস হয়ে যাবে সেই মুহূর্তে ওই লুপটা থামিয়ে দিবে, বলবে আর আমি করব না, থেমে যাও। ঠিক আছে, দেখেন ইন্ডেক্সের ভ্যালু যখনই 3 হলো তখন এই কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে গেল যে 3 3 থেকে ছোট। এটা তো ফলস, 3 3 থেকে সমান, তাই না? তাহলে যখনই ফলস হয়ে গেল তখন কিন্তু ও আর কাজ করলো না। ঠিক আছে, তাই জন্য আমাদের এখানে 3 বার হ্যালো প্রিন্ট হয়েছে, তারপর আর কিন্তু প্রিন্ট হয়নি, কেন কি কন্ডিশন আমাদের ফলস হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ফর লুপ। মানে আপনি একটা কাজ রিপিটেডলি করাতে চাচ্ছেন, আনলেস অ্যান্ড আনটিল দে যে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন ওই কন্ডিশনটা যতক্ষণ না ফলস হচ্ছে। ঠিক আছে, তো সেটা আমাদের এখানে কাজে লাগবে, ওই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে কিরকম ভাবে কাজে লাগবে ভাই ভাই, দেখেন এই যে আমরা এখানে টি বডি বলে যে এলিমেন্টটা আছে, এখানে দেখেন একটা প্রোডাক্ট নাই আমার, একটা প্রোডাক্টের তো কোনো প্রবলেম ছিল না, দুটো প্রোডাক্ট আছে। দুটোর জায়গায় এখানে 5টা প্রোডাক্টও থাকতে পারে। আমার ইউজার কতগুলা প্রোডাক্ট কিনবে আমি তো আগে থেকে জানি না। এরকম তো কোনো পৃথিবীর বাধ্যবাধকতার নিয়ম নাই যে ভাই তোমাকে একটাই প্রোডাক্ট কিনতে হবে বা তোমাকে দুটোই প্রোডাক্টই কিনতে হবে বা 3টে প্রোডাক্ট কিনতে হবে। সে 100টা প্রোডাক্টও একসঙ্গে কিনতে পারে, একটা প্রোডাক্টও কিনতে পারে, দুটো কিনতে পারে, 3টে কিনতে পারে। তাহলে এখানে প্রোডাক্টের সংখ্যা কিন্তু আমার হাতে নাই, আমার কন্ট্রোলে নাই। আমি আগে থেকে জানি না ইউজার কতগুলো প্রোডাক্ট কিনবে, তাই না? তার মানে আমি এখানে যদি এমন কোনো কন্ডিশন লাগাতে হবে আমাকে যেটা ডাইনামিক্যালি ডিসাইড করবে যে এখানে কতগুলো প্রোডাক্ট আছে, মানে এই লিস্টে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রত্যেকটা প্রোডাক্টে এক এক করে যাবে এবং ডিটেলস গুলো নিবে। তাহলে দেখেন এই যে এখানে বারবার একটা লুপের কনসেপ্ট আছে, মানে প্রথমে এইখানে যাবে, এই ডেটাগুলো নিবে, আবার এখানে যাবে, আবার এই ডেটাগুলো নিবে, আবার যদি আরেকটা থাকে সেখানে যাবে, ডেটাগুলো নিবে, আবার যদি আরেকটা থাকে সেখানে যাবে, সেখানে নিবে। তাহলে একটা কাজ সে কিন্তু বারবার 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 করে করছে, কতক্ষণ, যতক্ষণ না এই লিস্ট শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, একটা ফর লুপ। মানে আমি একটা কাজ ততক্ষণ করাতে চাচ্ছি যতক্ষণ না আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখানে কি করব, প্রথমে হলো আমাকে দেখেন এই টি বডি আছে, টি বডির ভিতরে দেখেন দুটো চিলড্রেন আছে, 3টে চিলড্রেন আছে, একটা, দুটো আর এই 3টা, মানে এই যে একটা লিস্ট, দুটো লিস্ট আর একটা 3টা লিস্ট। 3 নাম্বার লিস্টের থেকে আমাদের কোনো ডেটা দরকার নাই, আমাদের শুধুমাত্র প্রথম দুটা, তাই না? তাহলে আমি এখানে তো শুধু 2 লিখে দিলে হবে না, কেন কি যদি আমি 2 লিখে দেই দেয় ভাই যে ভাই প্রথম লিস্টে যাও আবার দ্বিতীয় লিস্টে যাও, শেষ। এরকম যদি আমি কন্ডিশন দিই তাহলে কি হবে, যদি কেউ কোনো ইউজার 3টে প্রোডাক্ট পারচেস করে তাহলে কি হবে, প্রথম লিস্টে যাবে, দ্বিতীয় লিস্টে যাবে, থেমে যাবে। কারণ 3 নাম্বারে আর যাবে না, কেন কি আমি বলে দিয়েছি যে ভাই প্রথম লিস্টে যাও, দ্বিতীয় লিস্টে যাও, শেষ। তাহলে আমি ডিসাইড করতে পারবো না যে কতগুলো লিস্টে প্রোডাক্ট আছে, তাই না? তাহলে ওটা কি ডাইনামিক্যালি ডিসাইড হবে। তাহলে কিভাবে ডিসাইড করব আমরা রাই ভাই, এই যে টি বডি আছে এই টি বডি দেখেন যতগুলো আমাদের চিলড্রেন আছে, তাহলে সেই চিলড্রেনের উপর বেস করে কিন্তু আমি ডিসাইড করতে পারবো যে আমাদের কত কতবার লুপটা ঘুরবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি রাইট আগে আগে আমাদের এই টি বডিটা নিতে হবে, এই টি বডি। তাহলে আমি এখানে কি করব, কপি, কপি জেএস পাথ, হ্যাঁ, যাওয়ার পর আমি যদি এখানে আসি, এসে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করবো var, মনে করেন আমি নাম দিলাম টি বডি, বা যা নাম দিবেন দিবেন, কোনো অসুবিধা নেই, নামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই, ঠিক আছে, হুম, আচ্ছা। এখন আমি যদি মনে করেন এই টি বডির যে ভিতরে চিলড্রেন গুলো আছে, এগুলোকে বলা হয় চিলড্রেন। চিলড্রেন গুলোকে যদি আমাকে ক্যাপচার করতে হয় কিভাবে করব, এই যে দেখেন আমি যে কোডটা কপি করলাম, এবার যদি ডট চিলড্রেন লিখি এখানে, হ্যাঁ, দিয়ে আমি যদি এন্টার প্রেস করি দেখেন আমাকে ওর ভেতরে যতগুলো চিলড্রেন ছিল আমাকে দিয়ে দিয়েছে। কটা ছিল, 3টা ছিল দেখেন।
একটা, দুটা, আর এই তিনটা। এই দেখেন টি বডি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এর ভিতরে কজন আছে? 1 2 3। তাহলে আমাকে দেখেন এখানে তিনটাই দিয়েছে, 1 2 আর 3। দেখেন এখানে মাউস ধরলে কিন্তু আমাকে দেখাচ্ছে কোন এলিমেন্টটা এটা, ঠিক আছে। তাহলে আমাকে ওই এই এই এর আন্ডারে যে কতগুলো আছে ওটা আমি কিভাবে পাচ্ছি? ডট চিলড্রেন লেখে, তাই না? তাহলে আমি এই ডট চিলড্রেনের মাধ্যমে আমি বুঝে যাব যে ভাই এর ভিতরে কতবার লুপটা গড়াতে হবে। এখানে যদি 5টা থাকতো তাহলে আমার এখানে কতগুলো আসতো? 5টা আসতো। এখানে যদি 6টা থাকতো আমার এখানে কটা আসতো? 6টাই আসতো, তাই না? তাহলে আমি এখানে কি করব? ডট চিলড্রেন দিয়ে আমি প্রথমে ওই ইয়েটা ক্যাপচার করে নেবো। তাহলে আমি এখানে লাস্টে দেবো ডট চিলড্রেন, ঠিক আছে। ব্যাস, হলো। এইবার তাকে, ঠিক আছে, ডট চিলড্রেন বলে আমি নিয়ে নিলাম, ভালো কথা, কোনো অসুবিধা নাই রাহি ভাই। এবার আমি কি করব? এই যে এটাকে আমরা অ্যারে হিসাবে পেয়েছি, কেমন করে বুঝলাম রাহি ভাই এটাকে অ্যারে হিসাবে? এই যে অ্যারে তো এতদিন চিনতে পেরে গেছেন কিভাবে অ্যারে বুঝে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, ঠিক আছে। এই যে এটা অ্যারে, ঠিক আছে। অ্যারের একটা প্রপার্টি আছে, সেটার নাম বলা হয় লেন্থ, ঠিক আছে। লেন্থ মানে এই অ্যারেটার ভিতরে কতগুলো ভ্যালু আছে কিভাবে ডিসাইড করবো রাহি ভাই? ওটাই ডিসাইড করা হয়, মনে করেন আমি এখানে একটা অ্যারে তৈরি করলাম, মনে করেন 1 1 2 3, ঠিক আছে। এই এটা লাস্টে যদি আমি ডট লেন্থ লিখি তাহলে আমাকে কি বলবে যে এই অ্যারেটার ভিতরে কতগুলো ভ্যালু আছে। দেখেন আমাকে 3 দেখাচ্ছে, কেন কি এর ভিতরে 3টা ভ্যালু আছে। যদি এর ভিতরে 4টা থাকতো 4 দেখাতো, এর যদি এর ভিতরে 100টা থাকতো তাহলে 100 দেখাতো, তাই না? তাহলে লেন্থের মাধ্যমে আমি বুঝে যাচ্ছি যে এই অ্যারেটার ভিতরে কতগুলো ভ্যালু আছে। তার মানে এই অ্যারেটার ভিতরে কতগুলো ভ্যালু থাকবে আমাকে কিভাবে বুঝবো? আমি ওই ডট লেন্থের মাধ্যমে, তাই না? সেটাই আমাকে ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে কি করব? প্রথমে একটা ফর লুপ তৈরি করব, তাই না? তাহলে আমি এখানে একটা ফর লুপ তৈরি করি, এখানে তাড়াতাড়ি কুইকলি আমি নিয়ে নিই, আমাকে যেন লিখতে না হয়, ঠিক আছে। তো আমি এখানে একটা ফর লুপ তৈরি করব, এই যে ফর, ঠিক আছে। এখানে var দিয়ে দেবো আমি, কেন কি আমাদের জিটিএম এ লেট সাপোর্ট করে না। আর এখানে ভ্যারিয়েবলের নাম আমি আই দিব, মনে করেন আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। এখন এই ফর লুপটা কতক্ষণ ঘুরবে? এই যে টি বডি ডট লেন্থ, টি বডি ডট লেন্থ। কেন ডট টি বডি ডট লেন্থ দিলাম? কারণ টি বডির ভিতরে তো এই অ্যারেটা আছে। এই যে কোন অ্যারেটা? এই যে আমি এখানে যদি দেখাই, এই যে কোন অ্যারেটা আছে, এই অ্যারেটা আছে। এখন এই অ্যারে ডট লেন্থ যদি আমাকে দেয় তাহলে কত পাবো? আমি 3 পাবো, তাই না? তাহলে আমি এখানে বলতে চাচ্ছি যে ভাই এই লুপটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ আই এর ভ্যালু <3 হবে। মানে 3 হবে মানে এই ক্ষেত্রে 3, কিন্তু এখানে যদি 5 থাকতো তাহলে <5, যদি 6 থাকতো তাহলে <6। মানে এরকম আমি একটা কন্ডিশন এখানে দিলাম, ঠিক আছে। যে টি বডি ডট লেন্থ, টি বডি লেন্থ মানে হলো যে এই অ্যারেটার ভিতরে, এই অ্যারেটার ভিতরে যতগুলো ভ্যালু থাকবে সেই ভ্যালুটা এখানে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। তাহলে আমার শর্তটা হবে যে আই এর ভ্যালু যতক্ষণ এই ভ্যালুর থেকে ছোট হবে ততক্ষণ তুমি এই লুপটা গড়াতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ঘোরাচ্ছে, এবার মনে করেন ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে এখন মনে করেন প্রথম এই জায়গায় আসবে, যখন আই এর ভ্যালু 0 হবে। আই এর ভ্যালু যখন 0 হবে তখন কোন এলিমেন্টটা ক্যাপচার করবে? এই পার্টিকুলার এলিমেন্টটা ক্যাপচার করবে, ঠিক আছে। আচ্ছা, করার পর এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন এর ভিতরেও আবার কিন্তু অনেকগুলো চাইল্ড এলিমেন্ট আছে। কিন্তু সব চাইল্ড এলিমেন্ট গুলো থেকে আমাদের আমাদের ডিটেলস নাই। আমাদের ডিটেলস কোনটাতে আছে? এই যে এইটাতে আছে, এইটাতে আছে, আর আমাদের এইটাতে আছে। এই তিনটা আমাদের নিলেই হলো। একটা হলো এইটা, একটা হলো এইটা, আর একটা হলো এইটা, তাই না? তাহলে আমি এখানে কি করব? যে প্রথমে আমি একটা কি করব? ভ্যারিয়েবল তৈরি করব, var মনে করেন চাইল্ড এলিমেন্ট, হ্যাঁ। দেওয়ার পর আমি এখানে দিব যে টি বডি, কেন কি টি বডিটা হলো অ্যারে, তার ভিতরে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, কি হচ্ছে আই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে একটা শর্ত দেব, ইফ বলে একটা শর্ত দেব, কি? ইফ, আচ্ছা না, টি বডি আই হলো, এবার আমাকে কি করতে হবে? এই যে এই এলিমেন্টটার, এই পার্টিকুলার এলিমেন্টটার চাইল্ড এলিমেন্ট গুলো নিতে হবে, এই যে এইগুলো চিলড্রেন গুলো,
তাহলে কিভাবে নিব আমি? এই যে এই এলিমেন্টে নিলাম, লাস্টে ডট চিলড্রেন লিখবো। তাহলে আমার কি হবে, এই পার্টিকুলার এলিমেন্টের চিলড্রেন গুলো চলে আসবে, এই যে চিলড্রেন গুলো। ঠিক আছে, হওয়ার পর আমি কি করব, এই জায়গায় ইফ দিব না। ঠিক আছে, ইফ দিব না, এখানে আমি আবার একটা ফর লুপ লিখবো। আচ্ছা, ফর লুপ এখানে কেন ফর লুপ লিখলাম রাহি ভাই? এই যে দেখেন, এই যেমন আমরা এইটাতে যাচ্ছিলাম, তারপর এটাতে যাব, তারপর এটাতে যাব, সেরকম ভাবে এইটার ভিতরে তো ছোট ছোট ওই যে চাইল্ড গুলো আছে, সেটা তো একটা একটা করে যেতে হবে। এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে চেক করতে হবে, তাই না? তাহলে সেটার জন্য আমাদের ফর লুপ লাগবে। তাই আমি ফর লুপ দিলাম। এখানে আমার ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিই, যে এখানে দিলাম যে, আর এখানে দিলাম চাইল্ড এলিমেন্ট ডট লেন। ঠিক আছে, আর এখানে যে, ঠিক আছে, এইবার আমরা এখানে দিয়ে দেব যে শর্ত, ইফ, ইফ কি, ইফ কন্ডিশন, যে চাইল্ড এলিমেন্ট, চাইল্ড এলিমেন্ট এর ভেতরে, হ্যাঁ, যে মানে আমি প্রথম এলিমেন্টটা নিলাম, মনে করেন সাপোজ এর ভিতরে যে প্রথম এলিমেন্টটা, এখন আমি চেক করব যে যেই এলিমেন্টের ভিতরে একটা ক্লাস আছে, যেই ক্লাসটার নাম হলো প্রোডাক্ট নেম, কেন কি ওর ভিতরেই তো আমাদের আসল প্রোডাক্টের নামটা আছে। তাহলে আমি এখানে যে লিখবো, যে চাইল্ড এলিমেন্ট ডট জে ডট ক্লাস লিস্ট ডট কন্টেইনস। ঠিক আছে, আচ্ছা, কন্টেইনস ক্লাস, আচ্ছা ক্লাস লিস্ট, আমি কন্টেইনসটা দেখে নেই, 1 মিনিট, এখান থেকেই হয়ে যাবে। কপি জেস পাথ, ক্লাস লিস্ট ডট, ক্লাস লিস্ট ডট কন্টেইনস, হ্যাঁ, কন্টেইনসে সিটা ছোট, দেখেন ট্রু, আরে তেরিকে, কন্টেইনস, আরে ক্লাস লিস্ট কন্টেইনস, টোকেনটা তো দিতে ভুলে গেছি, ক্লাস লিস্ট কন্টেইনস কি, আরে প্রোডাক্ট নেম। ঠিক আছে, এই যে প্রোডাক্ট নেম বলবে, দেখেন ট্রু। তার মানে আমি এখানে কি বললাম, যে ভাই যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টের মধ্যে এমন কোনো এলিমেন্ট আছে যার ক্লাসের মধ্যে প্রোডাক্ট নেম কথাটা আছে। এই যে দেখেন, ক্লাস লিস্ট কন্টেইনস প্রোডাক্ট নেম, এই আমি কথাটা জিজ্ঞেস করছি, মানে ওই এলিমেন্ট আমরা নেব। তাহলে আমি এখানে কপি করে নেবো, এটা নেওয়ার পর এখানে আসবো, আসার পর এই যে আমি এখানে এটা দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস লিস্ট কন্টেইনস ক্লাস লিস্ট দর কন্টেইনস প্রোডাক্ট নেম, যদি ওই প্রোডাক্ট নেমটা হয়, তাহলে আমরা কি করব, ইজিক্যাল টু যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদের আহ কি বলে, আইটেম নেমটা পাবো, তাই না? তাহলে আইটেম নেমটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা একটা ভ্যারিয়েবল তৈরি করে নিই, var প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেইলস। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি একটা অবজেক্ট তৈরি করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করবো, এই জায়গায় আমরা প্রোডাক্ট ডিটেইলস, প্রোডাক্ট ডিটেইলস ডট আইটেম নেম, আইটেম নেম ইজ ইকাল টু কি, এলিম চাইল্ড এটা এলিমেন্ট ডট, আরে এলিমেন্ট ডট ইনার টেক্সট, কেন কি, এই যে দেখেন এই এলিমেন্টে চলে আসলাম, তো এলিমেন্টের উপর যদি আমি রাইট ক্লিক করে কপি করে নিয়ে যাই, জেস পাথ, এটার উপর যদি ডট ইনার টেক্সট করি, তাহলে দেখেন আমরা
ওই প্রোডাক্টের নামটা পেয়ে যাবো এই দেখেন। ঠিক আছে, তাহলে আমাকে শুধু এইটুকু দিলেই হবে, ডট ইনার টেক্সট, ডট ইনার টেক্সট। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, আহ ইনার টেক্সট পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এখানে ট্রু দেওয়ার দরকার নেই, এটা যদি ট্রু হয় তাহলেই হবে, এটা দরকার নেই, আর দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এটা একটা কন্ডিশন চলে গেল। আরেকটা কন্ডিশন এরকম সেম দিব। কি কন্ডিশন? যে ভাই ক্লাস লিস্ট কন্টেইনস, আরেকটা ক্লাস লিস্ট আমরা চেক করব, সেটা হলো প্রোডাক্ট নেম, এই যে কোয়ান্টিটি। ঠিক আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি, এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি। তাহলে এটা সেম, প্রোডাক্ট কোয়ান্টিটি ধরে নেবো এখানে, ধরে নিয়ে বসিয়ে দেবো প্রোডাক্ট কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি করব, আইটেম নেম ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, কোয়ান্টিটিটা কিভাবে নিতে পারবো, সেম ভাবে ভাই, এই যে এখানে রাইট ক্লিক করে দেখি কি করা যায়, কেমন করে নেওয়া যায়। এই যে ডট ইনার টেক্সট, আরে কোনটা ভুল নিয়ে নিলাম নাকি, কপি জেএস পাথ, ঠিক আছে, ডট, আচ্ছা এখানে এইরকম ভাবে নিলে হবে না, এটা আমাদের আহ, দেখি আমরা একটু, আচ্ছা ইনার টেক্সটে নিচ্ছে জাপানি নিচ্ছে, আচ্ছা এটা আমাদের কোয়ান্টিটি ডট ইনপুট, আচ্ছা ওইভাবে না নিয়ে এরকম করে নিই, ক্লাস কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, তাই তো? প্রোডাক্ট কোয়ান্টিটি কোনটা, ও প্রোডাক্ট কোয়ান্টিটি, তারপর ডিভ ডট কোয়ান্টিটি, আচ্ছা বুঝছি, ডিভ ডট, ডিভ ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি ডট ইনপুট, হ্যাঁ, ডট ভ্যালু, দেখেন। ঠিক আছে, এইভাবেও নিতে পারেন, অথবা যদি আপনাদের এরকম না এরকম করে নিয়েন না, এটা ভুল বলে দিলাম আমি, আচ্ছা এটা ভুলে যান, ঠিক আছে, ওইভাবেও নেওয়া যায় কিন্তু ওটা আপনি ইউজ করেন না। ঠিক আছে, আচ্ছা এখানে কপি করবে, কপি জেএস পাথ হলো, আসার পর এখানে কি করবো আমরা, এখানে দিব, তারপর দিব ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড। ঠিক আছে, লাস্ট, না লাস্ট এলিমেন্ট চাইল্ড না, প্রথমে দিব ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, তারপর দিব ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড। ঠিক আছে, ডট ভ্যালু, দেখ। ঠিক আছে, তাহলে আমাদের এই কোডটা লিখতে হবে। তাহলে আমরা এখানে চলে আসবো, আসার পর এখানে দিয়ে দেব এই কোডটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, ফার্স্ট এলিমেন্ট চাইল্ড ডট ভ্যালু, আর এটাকে কি করব, পার্স ফ্লোট করব। পার্স ফ্লোট কেন করবো রাই ভাই, এই যে দেখেন স্ট্রিং এ এসছে, এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে পার্স ফ্লোট, পার্স ফ্লোটটা কপি করে নিই, এই যে পার্স ফ্লোট। অনেকের কিন্তু কনফিউশন হতে পারে এখানে, ঠিক আছে, এটা কিন্তু একবার দেখলে হবে না, বাড়িতে গিয়ে আবার ঠান্ডা মাথায় দেখতে হবে। এখন আমি মনে করেন আমার আমার ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে রাহি ভাই কত সুন্দর করে করে ফেলছে, ফটাফট ফটাফট করে করে ফেলছে, কিন্তু আপনার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। প্রথমে আমি বলে দিই, মানে এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই,
যে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব। ঠিক আছে, কোয়ান্টিটি গেল, আর একটা প্রোডাক্ট প্রাইস, তাই না? সেম ভাবে এখানে চলে আসবো, প্রোডাক্ট প্রাইস। তাহলে প্রোডাক্ট প্রাইসে যদি চলে আসি, এই যে এটাকে ডট ইনার টেক্সট, ডট ইনার টেক্সট, ডট রিপ্লেস, রিপ্লেস কি করব, ঠিক আছে, আর এটাকে পার্স ফ্লোট করে নেই একবারে। তাহলে দেখেন এই যে এই জিনিসটা তো করতে যাচ্ছি আমরা, তাই না? তাহলে আমি এখানে এটা কপি করে নেবো, চলে আসবো এখানে, এইটা সরিয়ে ফেলবো, দিয়ে দেবো, এই ডবল ডট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিয়ে দেবো এটা কি, প্রাইস। তাহলে আমাদের যত ডিটেলস ছিল সব নেওয়া কমপ্লিট এই কয়েকটা লাইনেই। ঠিক আছে, পার্স ফ্লোট, ইনার টেক্সট ডট রিপ্লেস, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ এখন কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এটা কি কি করব, আহ হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এটাকে কি করতে হবে, পুশ করতে হবে কোথায়, আমাদের অ্যারেতে। তাহলে অ্যারে তৈরি করে ফেলি একটা var রড অ্যারে। আমরা অ্যারেতে পুশ করছি কেন, ওই আইটেমস অ্যারে, ওই আইটেমস অ্যারেটা তো তৈরি করতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখানে রড অ্যারে ডট পুশ দিয়ে আমরা এখানে কি পুশ করব, পুশ আই ওয়ান্ট টু পুশ, what details I want to push, I want to push product details, right? I want to push product details, yes, I want to push product, হয়ে গেল, শেষ। আমার এইটুকুই কাজ। ঠিক আছে, এবার আমরা কি করব, তারপর যেমন করে করি উইন্ডো ডট ডেটা লেয়ার পুশ, ওই সব উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ, তাই না? এবার আমরা এখানে চলে আসবো, এখানে দিয়ে দেবো ইভেন্টের নাম, ইভেন্ট, এখানে আমার ইভেন্টের নাম হলো ভিউ কার্ড, কাস্টম ভিউ কার্ড, কাস্টম ভিউ কার্ড, ডান। তারপরে কি করব, ই কমার্স, ই কমার্সে দিব আমরা একটা অবজেক্ট, তার ভিতরে দিব কারেন্সি, কারেন্সি অ্যান্ড কারেন্সির ভিতরে কি দিব, আইএনআর। ঠিক আছে, এবং তার ভিতরে কি থাকবে, একটা ভ্যালু। আচ্ছা, ভ্যালুটা আমরা ক্যাপচার করা হয়নি আমাদের, ভ্যালু আমরা ক্যাপচার করিনি রাই ভাই, ভ্যালুটা এই যে নিচে আছে। সেম ভাবে ইন্সপেক্ট দিব, চলে আসলো, কপি, কপি জেএস পাতে যাব, কনসোলে যাব, দিব, দেওয়ার পর ডট ইনার টেক্সট দেব, দেওয়ার পর ডট রিপ্লেস করব, তাই না? করার পর এখানে কারেন্সি সিম্বল নিয়ে নেব, তারপর এটাকে পার্স ফ্লোট করে নেব একবারে। ঠিক আছে, পার্স ফ্লোট, এন্টার, হয়ে গেল। তাহলে আমাদের ভ্যালুটা নেওয়া হয়ে গেল। কপি, গুগল ট্যাগ ম্যানেজারে একটা ভ্যারিয়েবল তৈরি করে নেব, var প্রোডাক্ট ভ্যালু ইজ ইকাল টু, এই
আচ্ছা, তাহলে এই প্রোডাক্ট ভ্যালুটা এখানে দিয়ে দেবো, প্রোডাক্ট ভ্যালু, ডান। So now we are going to provide the items array. Items array is stored in this particular variable called product array. Done. তাহলে আমাদের কমপ্লিট, শেষ কাজ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, এটাকে ফায়ার করব। কিসে ফায়ার করাবো রাই ভাই? যখন মানুষজন কার্ট পেজে যাবে, কার্ট পেজে গেলে আমাদের এই যে কার্ট কথাটা থাকবে, তাহলে তার উপর বেস করে ট্রিগার তৈরি করে ফেলি। কাস্টম ভিউ কার্ড আছে কি দেখি, হ্যাঁ আছে, এই দেখ। ঠিক আছে, পেজ ইউআরএল কন্টেন্টস কার্ট দিয়ে দিলাম। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম ভিউ কার্ট কাস্টম, সেভ, ডান হয়ে গেল। তাহলে প্রিভিউ করি, প্রিভিউ করে চেক করি যে কার্ট পেজে গেলে আমাদের ফায়ার হচ্ছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু আমি জেনে বুঝে একটা ভুল করে রেখেছি। ঠিক আছে, আমি আগে থেকে ক্লিয়ার করি একটা, মানে ইচ্ছা করে আমি ভুল করে রেখেছি, যে যেহেতু আপনাদের যেন দেখাতে পারি আমি। ঠিক আছে, তো প্রিভিউ হোক। প্রিভিউ হয়ে গেছে, আমরা ডাইরেক্ট কার্ট পেজে চলে যাই, এখান থেকে চলে যাই। হ্যাঁ, এই যে কার্ট পেজ। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি চলে আসি, ফায়ার হয়নি। উইন্ডো লোডের, এটা তো না, উইন্ডো লোডের দিয়েছি তো। কি প্রবলেম হলো? প্রোডাক্ট ডিটেলস ইজ, আচ্ছা নাম ভুলে গেছি কিছু, আমাদের প্রোডাক্ট ডিটেলস ইজ নট ডিফাইন্ড বলে দিয়েছে, তার মানে আমরা নাম কিছু ভুল করে দিয়েছি। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেল, কি ভুল দিয়েছে দেখি, ভুল কোথায়? ওহো, বা স্পেলিং ভুল করে দিয়েছিলাম, এই দেখ, DEATIL, ডি, বানান ভুল দিয়েছিলাম। আচ্ছা যাও, এবার আমরা আরেকবার প্রিভিউ করি, তাহলে হয়ে যাবে আশা করি। এবার কপি করে পেস্ট করে দিয়েছি, স্পেলিং যেন ভুল না হয় আমার। প্রিভিউ, প্রিভিউ হয়ে যাও, প্রিভিউ হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এবার যদি কার্ট পেজে যাই আমরা, এই যে ভিউ কার্ট, হ্যাঁ, এবার যদি আমরা এখানে চলে আসি, দেখেন আমাদের কাস্টম ভিউ কার্ট ইভেন্ট চলে এসেছে। ঠিক আছে, এবার যদি কাস্টম ভিউ কার্ট এটা ক্লিক করি, এখানে যে এক্সপ্যান্ড করি, যেখানে আমাদের সব ডিটেলস চলে এসেছে। কি এসছে? কারেন্সি এসছে, প্রোডাক্টের ভ্যালু এসছে, প্রোডাক্টের ভ্যালু কত, 164.8। আর আইটেমের ডিটেলস, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি। কিন্তু রাই ভাই, প্রোডাক্ট ছিল দুটা, আর এখানে দেখেন এই আইটেমস এর ভিতরে একটা এমটি অবজেক্ট চলে এসেছে। কেন? যেটা আমি বললাম যে আমি ইচ্ছা করে একটা ভুল রেখে দিয়েছি, ঠিক আছে, আপনাদের জন্য দেখাতে পারি। ঠিক আছে, আচ্ছা,
যখন আপনার মনে রাখবেন, যে মনে আছে কিনা, যখন আমরা ক্যালকুলেশন করছিলাম যে কটা লিস্ট আছে এখানে, একটা, দুটা, তিনটা, তাই না? কিন্তু 3 নাম্বার লিস্ট থেকে তো আমাদের কোনো ডিটেলস দরকার নাই, তাই না? তাহলে আমরা ওটা কিন্তু এখানে বাদ দিতে ভুলে গেছি, মানে ভুলে যাইনি, মানে আমি ইচ্ছা করে বাদ দেইনি, ঠিক আছে? তা কম করে বাদ দিব এটা। তাই ভাই, এই যে প্রথম ফল লুপটা যে আমরা ঘোরাচ্ছিলাম, তখন আমরা কি করেছিলাম যে পুরোটাই ঘুরিয়ে দিয়েছিলাম, মানে ফার্স্ট লিস্টে যাও, দ্বিতীয় লিস্টে যাও, এরপরের লিস্টে যাও, এরপরে মানে এই লিস্ট, লাস্ট লিস্টটা, মানে এখানে যতগুলোই প্রোডাক্ট আপনি অ্যাড করেন, লাস্ট যে লিস্টটা থাকবে সেখান থেকে আমার কোনো ডেটা দরকার নেই। তাহলে আমি এখানে কি করব, এই যে লেন্থ -1 করব, মানে যত লেন্থ হবে তার থেকে এক কম। কারণ কি লাস্ট লাস্ট ঘরটা আমাদের দরকার নেই, লাস্ট এই ঘরটা আমাদের দরকার নেই। তাই জন্য আমরা কি করলাম, যে ভাই যদি 3 লেন্থ হয় তাহলে 3 - 2, 3 - 1 তাহলে কত হলো 2। যদি 5 লেন্থ হয় তার 5 - 1 কত হবে 4, মানে 1 2 3 4, 5 নাম্বার ঘরটা নিবে না, তাই না? তাহলে এটা যদি আমরা করে ফেলি তাহলে দেখবেন এবার আমাদের একদম সঠিকভাবে আসবে। তো আমি এখানে প্রিভিউ করবো আরেকবার। প্রিভিউ করবো, প্রিভিউ হোক। এই যে প্রিভিউ হয়ে গেছে, এবার যদি আমরা কাট পেজে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের আর ওই এমটি অবজেক্টটা আসেনি। কেন কি আমরা বলে দিয়েছি যে ভাই এখন যত লেন্থ হবে তার থেকে এক কম নিবা, তাই না? তাহলে দেখেন এই যে আমাদের কারেন্সি ভ্যালু অ্যান্ড আইটেম নেম, প্রাইস কোয়ান্টিটি, আইটেম নেম, প্রাইস কোয়ান্টিটি, তাহলে আমাদের আইটেমস অ্যারে মাল্টিপল প্রোডাক্টের জন্য হয়ে গেল। এখন এখানে যদি একের জায়গায় 5টা প্রোডাক্ট থাকতো, সবগুলোই নিত, ঠিক আছে? এইভাবে মাল্টিপল প্রোডাক্টসের অ্যারে আপনি তৈরি করতে পারবেন, যেটা সবার থেকে ডিফিকাল্ট প্রসেস। বাকি যতগুলো প্রসেস দেখবেন সবগুলো ইজি, শুধু এই প্রসেসটাই শুধু একটু ডিফিকাল্ট, যেখানে আপনাকে মাল্টিপল প্রোডাক্টের অ্যারে তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে, এবার হয়ে গেল ভিউ কার্ড। এবার চেক আউট পেজে, চেক আউট পেজে আমি দেখেন একবার আইটেমস অ্যারেটা তৈরি করেই নিয়েছি। তাহলে আমাকে কি চেক আউট পেজে গিয়েও আবার আইটেমস ওটা প্রোডাক্টটা তৈরি করতে হবে না? আমি কি করব, এটা কি লোকাল স্টোরেজে স্টোর করে নেব। এই আইটেমস অ্যারেটা কষ্ট করে আমি তৈরি করলাম, এটাই আমি লোকাল স্টোরেজে স্টোর করে নেব, এবং বিগিন চেক আউট পেজে যখন যাব লোকাল স্টোরেজ থেকে নিয়ে ডেটা লেয়ারে পুশ করে দেবো, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি, এই যে ভিউ কার্টে এসে আমি এটাকে লোকাল স্টোরেজে স্টোর করে নিতে পারি। তাহলে আমাকে বারবার খাটনি খাটতে হবে না, তাই না? তাহলে আমি এখানে কি করব, অ্যাট দ্য এন্ড, হ্যাঁ অ্যাট দ্য এন্ড আমি কি করবো এই জায়গায়, বা ডেটা লেয়ার পুশ করার আগে আমি এখানে মনে করেন দিলাম, যে কোনো জায়গায় দিতে পারেন, যে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, যেমন করে আমরা লোকাল স্টোরেজে স্টোর করি আইটেম, ঠিক আছে? করার পর আমি এখানে কি নামে স্টোর করব, আমি নাম মনে করেন দিলাম প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট প্রোডাক্ট আইটেম, তাই না? এই নামে স্টোর করতে চাই। আচ্ছা, এখন অ্যারে আমরা কিন্তু লোকাল স্টোরেজে স্টোর করতে পারি না। লোকাল স্টোরেজে যে কোনো স্ট্রিং ভ্যালু স্টোর করা যায়, তাই না? আমাকে অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। কিভাবে করবো রাহিব ভাই? এগুলো আপনাদের অলরেডি শেখানো হয়েছে, জেসন ডট স্ট্রিংইফাই, জেসন ডট স্ট্রিংইফাই। তারপর আমি কি করব, এই যে আমার প্রোডাক্ট অ্যারেটা কার ভিতরে ছিল, এর ভিতরে, তাহলে ওটাকে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে স্টোর করে নেব লোকাল স্টোরেজে, ঠিক আছে? ডান। এবার আমি কি করবো, চাইলে আপনি ভ্যালুটাকেও স্টোর করে নিতে পারেন, এই যে ভ্যালুটাকে স্টোর করে নিতে পারেন লোকাল স্টোরেজে, তাহলে আপনার আরো সুবিধা হয়ে যাবে। যদি আপনি এটাকেও স্টোর করতে চান তাহলে করবেন, এই যে সেম ভাবেই। এখানে যদি আমি প্রোডাক্ট ভ্যালু বলে লিখি, প্রোডাক্ট ভ্যালু ভ্যালু, ঠিক আছে? এখানে তো প্রোডাক্ট ভ্যালুতে আমাদের জেসন স্ট্রিংইফাই করার দরকার নেই, কেন কি আমাদের ওটা অলরেডি
প্রোডাক্ট ভ্যালু তো আমাদের অ্যারে নয়, এই ঠিক আছে, ডান, কমপ্লিট হলো। তাহলে আমরা এটাকে কি করব, সেভ করে নেব, সেভ করে নিয়ে কমপ্লিট। এবার আমরা কি করব, বিগিন চেক আউটের জন্য করব, তাহলে আবার একটা কাস্টম HTML তৈরি করে নেই কুইকলি। এখন আমাদের বিগিন চেক আউটের জন্য খুবই সহজ হয়ে যাবে, কেন কি আমাদের এখন আর অত বেশি মাথা পেঁচাপেচি করতে হবে না। এই যে এখানে আসবো বিগিন চেক আউটে, প্রথমে হলো বিগিন চেক আউট পেজে গেলে কি হচ্ছে আগে দেখি। এই যে এখানে চলে আসলাম, তাহলে আমাদের এখান থেকে আর ভ্যালু ম্যালু নিতে হবে না, ভ্যালু নিয়ে নিয়েছি অলরেডি আমরা। তাহলে আমি এখানে লিখবো, প্রথমে লিখবো var প্রোডাক্ট অ্যারে বা প্রোডাক্ট ARR। কিভাবে নিব, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম করে কি নিয়ে নেব, এই যে কি দিয়েছি প্রোডাক্ট, কি দিয়েছি প্রোডাক্ট, প্রোডাক্ট কি নাম দিলাম, ভুলেও গেলাম, দাঁড়ান, কি নাম দিলাম ভুলে গেলাম। প্রোডাক্ট আইটেমস আর প্রোডাক্ট আইটেম আর প্রোডাক্ট ভ্যালু, প্রোডাক্ট আইটেম আর প্রোডাক্ট ভ্যালু। এই যে প্রোডাক্ট আইটেম অ্যান্ড var প্রোডাক্ট, প্রোডাক্ট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের দেখেন ওই যে পার্স ফ্লোট করেছিলাম, তাহলে এখানে পার্স ফ্লোট বলছি জেসন ডট স্ট্রিংইফাই করেছিলাম, তাহলে এটাকে আবার নর্মাল অ্যারেতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আবার জেসন ডট পার্স করে এটাকে আবার নর্মাল স্ট্রিং এ কনভার্ট করে, এই অ্যারেতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা এখানে কি করব, উইন্ডো উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ পুশ করে আমরা এখানে বিগিন চেক আউট পুশ করব, ইভেন্ট ইজ ইকুয়াল টু কাস্টম বিগিন চেক আউট, আল্লাহ, তারপর ই কমার্স, তারপর আমাদের কি থাকবে, ভ্যালু হলো এই যে প্রোডাক্ট ভ্যালু, ওইটাকে এটাকে পার্স ফ্লোট করতে হবে, কারণ কি এখান থেকে স্ট্রিং হিসাবে আসবে, পার্স পার্স ফ্লোট হলো। আর তারপরে আসে কারেন্সি, কারেন্সি হলো INR, and then the items array। হয়ে গেল, শেষ। কখন ফায়ার করাবো, বিগিন চেক আউটে, বিগিন চেক আউট নাই, কাস্টম, বিগিন চেক আউট তৈরি করে ফেলি। উইন্ডো লোডেড where page URL contains কি চেক আউট, দিয়ে দিলাম। কাস্টম বিগিন চেক আউট,
ডান। হলো, এটাকে নাম দিয়ে দিই চেকআউট কাস্টম সেভ। তাহলে আবার আমার প্রিভিউ করি, প্রিভিউ করে ভিউ কার্টে যাই, যাওয়ার পর চেকআউট পেজে যাই। প্রিভিউ হয়ে গেল, কার্ট পেজে যাই। ঠিক আছে, এই যে কার্ট পেজে আসার মানেই তো লোকাল স্টোরেজে স্টোর হওয়া। আচ্ছা, এখানে দেখে নিই, এই যে ভিউ কার্ট তো চলে এসছে, এবার লোকাল স্টোরেজে স্টোর হয়েছে নাকি দেখি। এই যে এখানে চলে আসি অ্যাপ্লিকেশন, লোকাল স্টোরেজে, এই যে প্রোডাক্ট আইটেম স্টোর হয়ে গেছে, প্রোডাক্ট ভ্যালু স্টোর হয়ে গেছে। তাহলে এবার আমি যে চেকআউট পেজে যাই, এই যে বাই নাও, বাই নাও চলে আসলাম। আসার পর এখানে দেখেন কাস্টম বিগিন চেকআউট চলে এসছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন চলে এসছে কাস্টম বিগিন চেকআউট, ভ্যালু, কারেন্সি অ্যান্ড আইটেমস আরে। হ্যালো, এবার পারচেসও সেম। এখানে তো ইউজারের ইনফরমেশন গুলো নেওয়া তো আপনারা জানেনই। ইউজারের ইনফরমেশন, যে রাইট ক্লিক করে ইউজার ইনফরমেশন নিয়ে, যেমন করে ফর্ম থেকে নেন, এটাও তো একটা ফর্ম। তো এখানে ওই যে রাইট ক্লিক করে ইউজার ইনফরমেশন গুলো লোকাল স্টোরেজে স্টোর করবেন। করার পরে যে প্লেস অর্ডার করে থ্যাংক ইউ পেজে যাবেন, তখন ওই যে পেজ ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ, ওটার উপর বেস করে পারচেজ দেবেন, ডেটা লেয়ারে পুশ করে দেবেন। সেম, সেম প্রসেস। ঠিক আছে, ওটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, পারচেজ দেবেন। ঠিক আছে। আচ্ছা, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে এক এক করে